আচ্ছা, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। এবং আমাদের আজকে বিজয়া দশমী চলছে, মানে আজকে বিসর্জন হয়ে গেছে আর কি। তো বিজয়া দশমীরও শুভেচ্ছা, মানে যেদিন হুম, রেকর্ড হচ্ছে আমাদের। হুম, আর আমাদের সঙ্গে আছেন রোমানিয়ার থেকে শহীদুল করিম খান শুভ্র। উনি আমাদেরকে আমাদের প্রায় আমরা বিভিন্ন ইস্যু নিয়ে ওনার সাথে আলোচনা করে থাকি। তো আজকে আমরা আহ, বাংলাদেশের যে সিটি কর্পোরেশন গুলি আছে, বড় শহরগুলোর সিটি কর্পোরেশন গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার ভিতরে যে শুভ্র ভাই আসলে একটা তুলনামূলক বিশ্লেষণও করবেন যে অন্যান্য দেশের সিটি কর্পোরেশন ওনার অভিজ্ঞতার সাথে আমাদের তুলনা আসবে, এবং সিটি কর্পোরেশন কিভাবে ফাংশন করা উচিত আইডিয়ালি, এ বিষয়ে হুম, ওনার কাজকর্ম আছে, গবেষণা আছে, এ নিয়েও আলোচনা করি। আমরা তো এই সেপ্টেম্বর মাসেই আমরা, আপনারা জানেন যে আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স গুলো দিই, মানে কোয়ার্টার ওয়াইজও দেওয়া যায়, আবার এক এক বছরেরটা একবারে দেওয়া যায়। তো এক বছরেরটা একবারে অনেকেই পছন্দ করেন দিতে, কারণ কিছু রিবেট পাওয়া যায়। তো আমার নিজেরও ট্যাক্স গুলো দেওয়া হয়েছে। তো যে আমি যখন এখন বেশিরভাগই আমরা ফ্ল্যাট বাড়িতে বসবাস করি, তো স্কোয়ার ফিট হিসেবে স্থান বিশেষে, মানে লোকেশনে ওয়াইজ নির্ধারণ করা হয় ট্যাক্স গুলো। তো এই ট্যাক্সের বিনিময়ে সিটি কর্পোরেশন আমাদেরকে কিছু সার্ভিস দেওয়ার কথা। তো যারা আমরা মত যে সিটি কর্পোরেশন যে ট্যাক্স দিচ্ছে তার বিনিময়ে আমাদেরকে তেমন কিছু, মানে যথেষ্ট পরিমাণে আমরা সার্ভিস হুম, পাচ্ছি না সিটি কর্পোরেশন থেকে। হুম, শুধু ময়লাটার ক্ষেত্রেই বলেন, ময়লার ব্যাপারে একটা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে, যে এদেরকে আবার আলাদা করে টাকা দিতে হচ্ছে, বা আরো নানা খাতে এই রেভিনিউ যে জেনারেট করছে সিটি কর্পোরেশন। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ইদানিং ঢাকা শহরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফুটপাতের পাশে বড় বড় বিজ্ঞাপন তারা দিচ্ছেন, বিজ্ঞাপনের ব্যবস্থা করছেন, মানে ডিভাইডার গুলাতেও বিজ্ঞাপন দিচ্ছেন। যেভাবে হোক এটা কিন্তু সিটি কর্পোরেশনের আয়ের উৎস। তো এগুলো করা হচ্ছে। তো শুভ্র ভাই, আমরা প্রথমে শুরু করি যে সিটি কর্পোরেশনের যে ইনকাম এবং এটা কিভাবে তাদের সার্ভিস, এটার ভিতরে যে অসামঞ্জস্য আমরা অনেকের সময় লক্ষ্য করি। এই বিষয়ে তো আপনি হয়তো বা একমতই, আমি যা বুঝতে পারি আপনি একমতই। এবং আদর্শগতভাবে কি হওয়া উচিত, আদর্শ বলতে আমি মানে আইডিয়ালি এটা কি হওয়া উচিত। ধন্যবাদ। এবং ধন্যবাদ। আপনি ধন্যবাদ সৈয়দ মেহেদী মবিন। আমরা দুজনেই ঢাকায় থাকি এবং ঢাকায় আমার জন্ম, এবং ঢাকা শহরের বেশ কয়েকটা নেইবারহুডে থাকার সৌভাগ্য হয়েছিল। এবং আমাদের স্কুল জীবন বলেন, পড়াশোনা বলেন, এবং ঢাকা শহরের সমস্ত এরিয়ায় আমাদের বন্ধু বান্ধব আছে, এবং সমস্ত এরিয়াতে যেতাম আর কি। আমাদের চাইল্ডহুডটা ওইভাবেই গেছে আর কি। আপনি নিজেও এই ঢাকা শহরের আগাগোড়া আপনি দেখতেছেন, আপনার নিজের সেন্টারে থাকতেছেন। আবার একটা হচ্ছে ব্যক্তিগতভাবে দেখবো, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখবো। ব্যক্তিগতভাবে দেখবো এই জন্য যে আমি বেশ কয়েকবার সিটি কর্পোরেশন অফিসে গেছি ট্যাক্স দেওয়ার জন্য। হুম। এখন আমি আপনাকে একটা হিসাব দেই। আমি থাকি উত্তরা মডেল টাউনে। তো উত্তরা মডেল টাউনে আপনার 90-এর দশকে একতলা বাড়ি ছিল, বা বেশি জোর দোতলা বাড়ি ছিল। সেই বাড়িগুলি ডেভেলপারদেরকে দিয়ে দিচ্ছে। ডেভেলপার দিয়ে তারা এখন 2 ইউনিটে 6 তলা, 7 তলা, 8 তলা করছে। হম। আগে আপনার সিটি কর্পোরেশন ট্যাক্স একতলা বাড়ির থেকে যা আদায় করতো তার থেকে 10 গুণ বেশি ইনকাম করতেছে এখন। হম। যেখানে আপনাদের এখানে 10 কাঠা জমিতে দিয়ে দিচ্ছে, এখন মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে। সেখানে আপনার ব্যাংক হয়েছে, অফিস হয়েছে, কমার্শিয়াল প্লেস হয়েছে, আবার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট হয়েছে। তো এই 5 কাঠা 10 কাঠা জমিতে 90-এর দশকে যে ইনকাম ছিল, 80-এর দশকে যে ইনকাম ছিল, তার থেকে অন্তত পক্ষে 10 থেকে 20 গুণ বেড়ে গেছে। হুম। কিন্তু এটা খুব কিন্তু মানে কনজারভেটিভ হিসাব করলে আর কি। হ্যাঁ, আপনি খুব 5 কাঠা জমিতে একতলা বাড়ি ছিল আগে, এখন তো এখন এটাতে আপনার মিনিমাম 5 তলায় দুইটা ইউনিট আছে। মিনিমাম, হ্যাঁ মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 5 তলায় দুইটা ইউনিট আছে, তাহলে মানে তার ইনকামটা 10 গুণ বেড়ে গেছে। হুম। 10 গুণ না, এক্ষেত্রে আরো বেশি বেড়ে গেছে। কারণ হচ্ছে আপনার তারা যেটা করে,
আহ, দুইটা অ্যাপার্টমেন্টের দুই দুই বছরের 2 মাসের রেন্ট চায় হিসাবটা। যেমন ধরেন আপনার গ্রিন রোড এরিয়াতে 1500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনছেন। এখন এখন সেই অ্যাপার্টমেন্টটাতে সিটি কর্পোরেশন ট্যাক্স ধার্য করবে। তখন তারা দেখবে যে এই 1500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের এখানে অ্যাভারেজ রেন্ট কত। যদি অ্যাভারেজ রেন্ট হয় আপনার 30,000 টাকা বা 35,000 টাকা, সে এখানে আপনার 70,000 টাকা ট্যাক্স চাবে আপনার কাছে আসা বছরে 2 মাসের রেন্ট। এখানে একটা জিনিস আছে, তারা সিটি কর্পোরেশনটা অলওয়েজ এই হিসাবটা খুব কমপ্লিকেটেড রাখার চেষ্টা করে। হ্যাঁ, 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 ট্রু। হ্যাঁ, এটাতে তিনটা 3বার কি 4বার আপনার আপিল করা যায়। হুম, আপিল করে আপনাকে শো করতে হয় যে আপনার এই সমস্যা, আপনার এই 70,000 60,000 টাকা দিতে পারবেন না, এটাকে কমাইতে কমাইতে 15-20 হাজার টাকা নিয়ে আসে পরে এখন। কিন্তু এখানে আপনি যদি জেন্টলম্যান হন, আপনি যদি ভদ্রলোক হন, ঘুষ দেওয়ার অভ্যাস না থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হুম, ওখানে আপনার সিটি কর্পোরেশনের স্টাফ আপনাকে কোঅপারেট করবেন না, হেল্প করবেন না। আপনার করতে হবে যে ওখানে আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যেই লোকটা একটু চালাক চতুর বাটপাট প্রকৃতির, তার সিটি কর্পোরেশন অফিসে পাঠাইতে হবে এবং তার নিগোসিয়েট করতে হবে, ভাই আমি তোমার কাছ থেকে 1 লাখ টাকা করে দিব, তুমি আমার ট্যাক্সটা কমায় দাও। হুম, তখন তারা এই ট্যাক্সটা কমায়। হ্যাঁ, সেই ট্যাক্সটা কমায়। এখন কথা হলো, আমার এলাকাতে আপনার আজ থেকে 15 বছর আগে একটা রোড হয়েছে সিটি কর্পোরেশনের। এই রোডটা এখনো ওই আগের মতনই আছে। আর ওই আবার পাশে লাইট বসায়, সেই লাইটটা মাঝে মাঝে নষ্ট হয়। 2 মাস 3 মাসে ফোন করে ওই লাইটটা রিপেয়ার করা যায় না, সেট করা যায় না। ওটা আমার বাড়ির কেয়ারটেকার যিনি আছে বারবার ফোন দেয়, তারা বলে যে এটা সময় লাগবে, আমাদের বস টস অনেক ধরনের হাইকোর্ট শো করে দেয়। সুতরাং আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই অনুযায়ী সিটি কর্পোরেশনের ইনকাম অনেক। আমার কাছে মনে হয় এই ঢাকা সিটির 200 কোটির পপুলেশনের 2 কোটি, সরি 2 কোটি পপুলেশন এখানে আছে। এখানে লোকজন প্রতিনিয়ত আসতেছে এবং যেতেছে, এবং তারা কমার্শিয়াল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছে। এই শহরের ইনকাম প্রচুর হওয়া কথা, আর হওয়া উচিত অলসো। এবং সেটা দিয়ে শহরের পুরা আমূল পরিবর্তন করা সম্ভব। কিভাবে করা সম্ভব আমি আপনার বলতেছি। আমরা যদি এখানে আরেকটা হিসাব আছে সকল কল্যাণ সমিতি। হুম, যেমন ধরেন ময়লাটা কল্যাণ সমিতির লোকরা কালেক্ট করে, এবং ওইখানে পার মান্থ মনে হয় একটা টাকা দিতে হয়, 150-200 টাকা টাকা মতো দিতে দিতে হবে। হয়। দিতে হয় মানে এলাকা বেসিসের টাকা নির্ধারণ করে দেয়। এলাকা বেসিসে টাকা ওরাই ঠিক ভেরি করে করে। দেবে টাকা। ওরাই ওরাই ঠিক ঠিক করে করে দেয়। দেবে। আরেকটা হচ্ছে যে আমি আমার এলাকায় দেখছি, বিশেষ করে উত্তরা, গুলশান, বারিধারা, ধানমন্ডি, তারপরে তেজকুনিপাড়া, এই সমস্ত জায়গায় আরেকটা আছে যে কল্যাণ সমিতির থেকে সিকিউরিটি গার্ড দেওয়া হয়। এখন কথাটা হচ্ছে, কল্যাণ সমিতি কি সিকিউরিটি গার্ড রাখতে পারে কিনা, একটা এটা লিগালি পয়েন্ট অফ ভিউতে দেখতে হবে। কারণ আপনি রাস্তাতে তো পাহারা দিবে হচ্ছে পুলিশ। হ্যাঁ, আপনি একটা আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার। শুক্র ভাই, একটু ডেভিয়েট করতেছি। আমার একটা তথ্য জানানো উচিত যে এখন থেকে পার ফ্ল্যাটে 100 টাকা এরকম একটা নির্ধারিত করে দেওয়া হচ্ছে, অথরিটির থেকে বলা হয়েছে যে 100 টাকা করে, 100 টাকার বেশি কেউ নিতে পারবে না। তার মানে এক ধরনের লিগালিটি দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা সিকিউরিটি গার্ডের প্রসঙ্গে ফিরে আসি। আচ্ছা, সিকিউরিটি গার্ড এখন এখন হচ্ছে প্রতিটা প্রতিটা এরিয়াতে একটা কি দুইটা কল্যাণ সমিতি আছে। তারা এই কল্যাণ সমিতিগুলি করে হচ্ছে লোকাল পলিটিশিয়ানরা, একটু ইনফ্লুয়েন্সিয়ালরা, তারা এই কল্যাণ সমিতিগুলি করে। এবং আমি দেখছি যে আমাদের এলাকাতে কল্যাণ সমিতির ইলেকশনের সময় গরু কেটে খাওয়ানো হয়, হোটেলে মিটিং করা হয়, এবং সিনেমার অভিনেতা, নাটকের অভিনেতা অভিনেত্রী দিয়ে ফোন করানো হয় মানুষের কাছে ভোট চাওয়ার জন্য। তার মানে হচ্ছে এটা লুক্রেটিভ ফিল্ড। হুম, এবং বলা হয় যে এই কল্যাণ সমিতির মানুষ করে
কল্যাণ সমিতি করে দুইটা কারণে। সেটা হচ্ছে এখানে কিছু সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টরি কাজ আছে সেটা পাওয়ার জন্য, আরেকটা করে হচ্ছে তার বাসাটা পাহারা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ড কিন্তু 10-12 জন থাকে বা 5-6 জন থাকে। হ্যাঁ, এখন যে লোকে জেনারেল সেক্রেটারি হয়, প্রেসিডেন্ট হয় বা নিরাপত্তা সম্পাদক হয়, তার আশেপাশে কিন্তু এই সিকিউরিটি গার্ডগুলি ঘুরে। হুম, এবং এই সিকিউরিটি গার্ডগুলি কিছু রিটার্ডেড লোক আছে অ্যাকচুয়ালি, একটা দোকানদারি করে বা দিনের বেলা এই কাজ করে, রাত্রেবেলা সিকিউরিটি গার্ড হয় এবং ঘুমায়। হ্যাঁ, কিন্তু এবং কিছু কিছু সিকিউরিটি গার্ড নিজেরাও চুরি চামারির সাথে যুক্ত। হুম, এখন কথাটা হচ্ছে সিটি কর্পোরেশন একটা অথরিটেরিয়ান রোল প্লে করতে পারে। হুম, কিন্তু সেখানে একটা কল্যাণ সমিতি কিভাবে অথরিটেরিয়ান রোল প্লে করে? সে আপনাকে ম্যান্ডেটরি করতেছে তাদের মেম্বার হওয়ার জন্য। এক, তাকে চাঁদা দিতে হবে, ময়লার টাকা, সিকিউরিটি গার্ড মেনটেন করার টাকা, তারপরে মসজিদের যদি তাদের থাকে মসজিদের জন্য টাকা। সুতরাং এটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এবং আপনি সোশ্যাল ওয়েলফেয়ারের একটা অর্গানাইজেশন করে, সোসাইটি করে, সেই সোসাইটিতে যারা মেম্বার হইতে চায় তাদেরকে মেম্বার করতে পারেন, কিন্তু কাউকে আপনি ফোর্স করতে পারেন না, কাউকে ট্র্যাপ করতে পারেন না, কাউকে বাউন্ড করতে পারেন না মেম্বার হওয়ার জন্য। কিন্তু এখানে লোকগুলি, আপনার এখানে যারা বাসিন্দাগুলি কল্যাণ সমিতি মেম্বার না হয়ে উপায় নাই। হুম, সুতরাং এই টাকাটা যদি সিটি কর্পোরেশন নিত তাহলে কিন্তু তার সার্ভিস আরো ভালো হতো। আপনি তো দুইটা রোল করতেছেন। আপনার কিন্তু এই যে আপনার বিল্ডিং কমপ্লেক্সটা মেনটেন করার জন্য নিজস্বভাবে 2-3টা সিকিউরিটি গার্ড রাখতেছেন আপনার বিল্ডিং প্রেমিসে, কল্যাণ সমিতি সিকিউরিটি গার্ড রাখতেছেন, এবং সিটি কর্পোরেশন ট্যাক্স দিতেছেন। ঢাকা শহরে থাকাটা খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে, কারণ হচ্ছে আপনি ভাড়ার থেকে মেনটেন্যান্স চার্জ বেশি হয়ে যাচ্ছে। 20,000 টাকা ভাড়া হলে আপনি সেখানে 15,000 টাকা আপনার ট্যাক্স, তারপরে মেনটেন্যান্স, কল্যাণ সমিতির চাঁদা টাদা, সার্ভিস তারপর চার্জ আছে। সার্ভিস চার্জ মিলে এটা তো ভাড়া ইকুয়াল হয়ে গেছে। আমি আমার যে অ্যাপার্টমেন্ট আছে উত্তরাতে, সেটার জন্য সেই টাকা আমি ওখানে না থেকে দিতেছি, এটা আমি এখানে রোমানিয়া তার থেকে কম টাকা দিতেছি। আমি আর ঢাকাতে ফ্ল্যাট আছে, এখানে আমি ফ্ল্যাটে থাকি, আমার মেনটেন্যান্স টাকাটা রোমানিয়ার থেকে ঢাকার থেকে কম। আর এটা ক্যাপিটাল সিটি, বুকারেস্ট একটা ক্যাপিটাল সিটি। ক্যাপিটাল সিটি ইস্ট ইউরোপে আসি, সেখানে আমি মেনটেন্যান্স বাবদ আরো কম টাকা দিচ্ছি। এটা একটা আবার খেয়াল ওদের করার বিষয়। রোমানিয়ানদের পার ক্যাপিটা ইনকামও আমাদের থেকে অনেক বেশি। আমি আপনার আরে আসতেছি। এখন আমি এই ইস্ট ইউরোপের কথাই বলবো, আমি ওয়েস্টার্ন ইউরোপে যাব না, কারণ হচ্ছে ওইটা হয়তো ওরা বলবেন যে ধনী এরিয়া। কিন্তু ইস্টার্ন ইউরোপে আমি কিছু কিছু ছোট শহরে গেছি, গ্রামে গেছি, মফস্বলে গেছি, সেখানে আমি সিটি কর্পোরেশন গুলি দেখছি। আপনি দেখবেন যে এক একটা সিটিতে 3,000 থেকে 5,000 লোক আছে, কিছু কিছু সিটিতে আছে। কিন্তু কিন্তু তারা কি বেনিফিটটা দেয়? সাধারণত আপনি দেখবেন বিল্ডিং পুরানো হয়ে গেলে, যদি আপনি 20 বছর একটা বিল্ডিং কমপ্লেক্সে থাকেন, 20 বছর যদি ট্যাক্স দেন, তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনার বিল্ডিংটা রং করে দেয়। এই এখানে বুকারেস্টে চিন্তাও করা যায় না। আচ্ছা, এটা তো এখানে চিন্তাও করা যায় না, এখানে এটা চিন্তাও করা যায় না। হুম, আপনার এটা, তারপরে আপনি যদি দীর্ঘদিন অ্যাপার্টমেন্ট বাড়িতে থাকেন, নিজস্ব বাড়িতে থাকেন, এবং বাড়িটা যদি অনেক বছর ব্যবহার করার পরে নষ্ট হয়ে যায়, সেটা রিপেয়ারিং করার জন্য, রিকনস্ট্রাক্ট করার জন্য আপনি টাকা চেতে পারেন, আমার সেই টাকাটা দেয়, কারণ আপনি বহুদিন ট্যাক্স দিচ্ছেন। দ্বিতীয়, আমি দেখেছি যে 65 বছর পরে সিটি কর্পোরেশন ট্যাক্স মেয়র অফিস থেকে মাফ করে দেয়। আমার আম্মা গত হয়েছেন, উনি 80 বছরের বয়সেও সিটি কর্পোরেশন ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স দুইটাই দিয়ে গেছেন। হুম, সুতরাং এই সিনিয়র সিটিজেনদের প্রতি কোনো রেসপেক্ট নাই। হুম, তারপরে সিটি কর্পোরেশন থেকে আপনার সিনিয়র সিটিজেন যাদের বয়স 80, 90 বা 100 হয়, তাদেরকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, কারণ হচ্ছে আপনি আমার সম্মানিত নাগরিক আমার শহরের, এবং আপনি এতদিন ধরে আছেন এখানে, আপনার বয়স হয়েছে, সেই সংবর্ধনা হয়। 100 বছর হইলে তার জন্য
একটা টাকার অ্যালোকেশন করা হয়। আবার এগুলি গরিব সিটি, আমি যেটা বলতেছি এটা ক্যাপিটাল সিটি না, ক্যাপিটাল সিটি না। সুতরাং আমাদের দেশে এই সার্ভিসগুলি তো স্বপ্ন, এই সার্ভিসগুলি স্বপ্ন। কিন্তু আমি গত 15-20 বছর ধরে সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে আসছি এগেনস্টে। আমার মনে হয় না এটা আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু এর বিনিময়ে কিছু পাচ্ছি। এখন কথাটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে এই টাকাগুলি কিন্তু আপনি যেহেতু দেন, আপনার জানানো উচিত, ভাই আপনার টাকাটা, আপনার ধানমন্ডির এই জায়গায় থাকেন, আপনার এই এত টাকা দিচ্ছেন, আমরা এই পারপাসে ট্যাক্সটা খরচ করছি, এটা তো আপনার জানানো উচিত, এটা আপনার অধিকার আছে এটা জানা। কিন্তু এটা কিন্তু আপনারা জানায় না। এমন শোনা যায় যে ট্যাক্সটা আসলে ওরাই এটা করাপশন করে কিনা, এটা নিয়েও একটা কথা আছে। এক সময় বলা হয় যখন আমরা এক সময় নিয়ম ছিল সিটি কর্পোরেশন অফিসে যায় ট্যাক্সটা দেওয়া, হ্যাঁ, অনলাইন ছিল না তখন। তখন এটা নিয়ে পত্রপত্রিকা রিপোর্ট আসছে যে ট্যাক্সটা আসলে সরকারের খাতায় যায় কিনা, সেটা সন্দেহ সন্দেহ ছিল। আছে, সন্দেহ ছিল। এবং যে লোক রিসিপ্ট কাটে ট্যাক্সের, তারও 100-200 টাকা আদা দিতে হয়। হুম, সেটা আমি নিজেই 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 আচ্ছা, তো নিজেই সেটাই, নিজেই এটা দেখছি হবে। দেখছি। এখন 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 সিটি হওয়া উচিত যে বাড়ি যদি হিস্টোরিক্যাল বাড়ি হয়, সেটার মেনটেন কিন্তু সিটি কর্পোরেশন করে। ইউরোপে হিস্টোরিক্যাল হাউস, যেটা হারিটার বাড়ি হিস্টোরিক্যাল হাউস, এটা মেনটেন। আরেকটা হচ্ছে বাড়ির যদি আপনার রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য বা আদার সৌন্দর্য বাড়ানো, সে আয়সা বলতে পারে যে ভাই আপনার গ্রিন রোডে এই কয়েকটা বাড়ি দেখতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগতেছে, আর রং করা উচিত। সিটি কর্পোরেশন বলে রং করা উচিত। আপনি যদি বলেন যে আমার কাছে টাকা নাই, তখন বললো যে আচ্ছা আপনি কত টাকা দিতে পারবেন দেন, আমরাও বাকিটা দিয়ে দেবো। এভাবে তারা সার্ভিসটা দিতেছে। এই আর কি একটা আর কি। আসেন পরবর্তীতে আসি। হ্যাঁ। তো আমরা এটা জানলাম। তো মূল প্রসঙ্গ ছাড়া উনি যে সিনিয়র সিটিজেনদের সম্মানের কথা বলেছেন, এটা আসলে চিন্তার বিষয়। এটা নিয়ে একটা আমরা পরবর্তীতে আরো আলোচনা করতে পারি। এটা বাংলাদেশে আমরা সম্ভবত সবসময় সম্ভবত কাউন্সিলর যেটা আছে আমাদের, প্রথমত প্রত্যেকটা বড় বড় আপনি যেটা বড় বড় ক্যাপিটাল সিটিতে কিন্তু মেয়র কিন্তু একটা থাকে। তারপরে সেক্টর ওয়াইজ ভাগ করা হয়। সেক্টর ওয়াইজ ভাগ করা হয় মানে, যেমন ধরেন আমি মনে করি ঢাকা শহরটাকে, আপনার ঢাকা শহরে একটা মেয়র থাকা উচিত আমার দৃষ্টিতে, এবং তার আচ্ছা, আন্ডারে। শুভ্র ভাই, এটা কেন করা হয়েছিল? তখন কি যুক্তি দেওয়া হয়েছিল এবং তখন এটা কতটা আওয়ামী লীগের যুক্তিসঙ্গত ছিল? আওয়ামী লীগের ধারণা ছিল যে তার ক্যান্ডিডেট হেরে যেতে পারে। একটা ইলেকশন স্ট্র্যাটেজিতে, ভোট ম্যানিপুলেশন স্ট্র্যাটেজিতে তারা ঢাকা শহর থেকে দুইটা মেয়র দিচ্ছে আর কি। সাধারণত আমরা কি ফিরে ফিরে যেতে পারি আবার সেই এক মেয়রের অবশ্যই সিস্টেমে, অবশ্যই অবশ্যই ফিরে যেহেতু যেতে পারি, সারা কারণ দুনিয়াতে আছে? কিন্তু এটা নিয়ে কেউ আহ, কথা বলতেছে না, কারণ ভেস্টেড স্বার্থ আছে এখানে। আপনার কোনো পার্টি এটা নিয়ে কথা বলতেছে না। আপনার তখন কিন্তু তারা মেয়র প্রতিবাদ করেছিল। আপনার লন্ডনে মেয়র কিন্তু একটা, আবার নিউ ইয়র্কের বুকারেস্টের মেয়র মেয়র একটা। একটা। কিন্তু হ্যাঁ, ওই এলাকাগুলি কিন্তু সেক্টর ওয়াইজ ভাগ করা হয়। হ্যাঁ। মেয়র কিন্তু এই বুকারেস্টের মেয়র একটা, আবার সেক্টর ওয়াইজ মেয়র হচ্ছে পাঁচটা, ছয়টা, ছয়টা। হ্যাঁ, আবার তাদের আন্ডারে কাউন্সিলর আছে। সুতরাং আপনার যদি ধানমন্ডির আশেপাশে এরিয়া নিয়ে আপনি একটা সেক্টর করতে পারেন, ওখানে একটা মেয়র দিতে পারেন। হুম, এবং তাদের আন্ডারে কাউন্সিলর দিতে পারে যদি প্রয়োজন পড়ে। হুম, আমাদের মনে হয় আমাদের সিটিটা যদি অর্গানাইজ করতে চান, তাহলে আমার কাছে মনে হয় আবার আগের ওই একজন মেয়রের দিকে ফিরে যাওয়া উচিত। কারণ সেখান থেকে ঢাকার থেকে যারা আমার দেখা গেছে যে বিভিন্ন শহরের মেয়ররা কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হন। এবং লন্ডনে যিনি সাদিক খান আছেন, তারকে ধারণা করা হচ্ছে যে নেক্সট প্রাইম মিনিস্টার। হুম, তারপরে এই বুখারেস্টে যিনি প্রেসিডেন্ট হয়েছেন, উনিও এখানে মেয়র ছিল। এটা কিন্তু একটা লিডারশিপ ক্রিয়েশনের একটা বড় বড় ধাপ। আরেকটা হচ্ছে যে আমাদের বিগত এরদোয়ানও সরকারের, মনে হয় মেয়র ছিল হ্যাঁ মনে টার্কির। হয়, হ্যাঁ মেয়র ছিল। মেয়র একটা সিটি থেকে সিটি থেকে একজন রাজনীতিবিদ তুলে আনার একটা হাতিয়ার। কারণ হচ্ছে আপনি হয়তো বা একদম ঢাকার বাইরে বা মফস্বলে গ্রামে
অনেক লোক একটা পৈতৃক একটা ইনফ্লুয়েন্স থাকে, বহু বছরের ইনফ্লুয়েন্স থাকে, যার জন্য ওই ইনফ্লুয়েন্সটা কাটানো যায় না, সে তার পরিবার থেকে তার এলাকা থেকে সে বারবার হইতেছে। কিন্তু শহরে কিন্তু, এই ঢাকা শহরে কিন্তু এটা না। হুম। আপনারা জানেন যে হাসিনা নিজেও একবার সাদেক হোসেন খোকার সাথে ইলেকশনে হেরে গেছে। হুম। হ্যাঁ, সাদেক হোসেন হেরে গেছে, তখন ওইটাতে কিন্তু ওই আপনার ফিউডাল মেন্টালিটিটা সিটি ইলেকশনে কাজ করে না। সেটার জন্য আমি ঠিক, বলতেছি যে কিন্তু আবার আহ, খোকার ছেলেও আবার মেয়র হতে চায়। এটা এটা আমাদের ভিতরে একটা পিতৃতান্ত্রিক একটা ইনফ্লুয়েন্স আছে, সাদেক হোসেন খোকার ওই ওই এলাকাতে একটা ইনফ্লুয়েন্স আছে। কিন্তু আমার কাছে মনে হয় না এই কাজগুলি একদম আমাদের চিন্তা করতে হবে নতুন করে। প্রথমত যে গার্মেন্টস এর দুইজনের যে, একজন যে আনিসুল হক ছিল, আনিসুল হক ছিল এর আগে, যদি ওনারে খুবই প্রশংসা করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে লোকে ঢাকা শহরে জন্ম এবং ঢাকা শহরে বেড়ে ওঠা এবং ঢাকা শহরটাকে নিয়ে চিন্তা করেন, ঢাকা শহরটা নিয়ে ভাবেন এবং ঢাকা শহরের যে নদীগুলি বাঁচার রক্ষা করেন, লেকগুলি বাঁচার রক্ষা করেন, এই সমস্ত লোকেরই উঠে আসা উচিত মেয়র ক্যান্ডিডেট হিসাবে। এখানে আপনার ওই আপনার আপনার দল একটা বিশাল অঙ্কের টাকা ডোনেট করে দিলেন, আপনার ব্ল্যাক মানি হয়ে গেছে, সেভাবে আমার মনে হয় মেয়র ইলেকশন করানো উচিত না। তারপর বাপ মেয়র ছিল বললে এখন আপনি নিজে মেয়র হবেন, এই এই চিন্তা আমার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ঢাকাটাকে রক্ষা করতে হবে। এমন কম্পিটেন্ট পার্সন আছেন, অনেক কম্পিটেন্ট পার্সন আছেন, যারা মেয়র হওয়ার যোগ্যতা রাখেন এবং শহরটাকে চালাতে পারবেন। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ঢাকা শহরটাকে একটা ভালো ম্যানেজমেন্ট আনতে হবে। এটা কারণ হচ্ছে আপনি দেখবেন যে প্রতিদিন ঢাকা শহরে আমার মনে হয় 50 থেকে 60 লক্ষ লোক আসে, হুম, আবার চলে যায় রাত্রেবেলা। আমি দেখছি উত্তরাতে আপনাদের যে সমস্ত দোকান আছে, সিং থেকে এসে এখানে দোকানদারি করে, আবার ট্রেন দিয়ে চলে যায় রাত্রেবেলা। এখন আপনার কিন্তু ঢাকা শহরটাকে আহ, মাংনা ব্যবহার করাটা দেওয়াটা বন্ধ করতে হবে। কারণ মাংনা ব্যবহার করাটাও কিন্তু একটা এক্সপ্লয়টেশন। কারণ ঢাকা শহরে যে লোকের কাজ নাই, ব্যবসা নাই, অথবা পড়াশোনা করতেছে না, থাকার কোনো রিজন নাই, তারে আপনি ঢাকা শহরে রাখবেন কেন? কারণ এটা তো আপনার অলরেডি 2 কোটি লোকের একটা বার্ডন। হুম। যেমন ধরেন আপনার উদাহরণ দেয়, আপনার রোডে, আপনার বাসার সামনে যে রোডটা আছে, এই রোডটাতে যে আজকে 5,000 লোক যদি সমাগম হয়, তারা আসে, তাহলে আপনার রোডটা কিন্তু আরো নোংরা হয়ে যাবে। এক, তারপর তাদের বাথরুম করার প্রয়োজন পড়বে, বাথরুম যদি থাকলে তো করবে, নাহলে আশেপাশে করবে। হুম। সুতরাং আপনার আপনার রোডটাকে পরিষ্কার করার দায়িত্বটা কে নেবে? এই জন্য আমাদের ঢাকা শহরে অতিরিক্ত লোক, অপ্রয়োজনীয় লোক আসাটাকে চেক দিতে হবে। কারণ কিন্তু আপনার কি উপায়, মাংনা, কি উপায় এটা চেক আপনার দেওয়া যায়? এটা এখন এখন এটা খুব কমপ্লিকেটেড বিষয়, কিন্তু আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে। আপনার আগামী 5 বছর এটাতে 3 কোটি লোক হয়ে যাবে। হুম। তাহলে আপনি এটা তো একদম মানে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কারণ একটা নষ্ট এই তো অলরেডি মাংনা, হয়ে গেছেই, অনেকটা অনেকটা যে তো হয়ে গেছে। যে লোক কারেন্টের বিল দেয়, যে লোক পানির বিল দেয়, সে যে সিটি কর্পোরেশন ট্যাক্স দেয়, সেই লোকেরই এই শহরে থাকা উচিত। আর আদার পিপল যারা এই ঘুরতেছে এদিক সেদিক, ধানাই পানাই করতেছে এদিক সেদিক, সেটাতে ক্রাইম জন্ম দিতে পারে এবং পরিবেশটা নষ্ট করতে পারে। এই জন্য ডিসেন্ট্রালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখনো আমাদের বিভিন্ন কাজে ঢাকা শহরে আসতে হয়। যেমন ধরেন আমাদের দেশে এখন সরকারি নথিপত্র অ্যাটাস্টেশনের জন্য ফরেন মিনিস্ট্রি বলেন, বিভিন্ন মিনিস্ট্রি যেতে হয়, এই নিয়ে আমাদের মনে হয় ডিসেন্ট্রালাইজ করা উচিত। কারণ তারপরে আপার কোর্ট, হাইকোর্ট, আবার কোর্ট, টাইকোর্ট। হাইকোর্ট, এলি ডিসেন্ট্রালাইজ করা উচিত। তো এই ব্যাপারে কি আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে উইলিংনেস দেখছেন, পলিটিক্যাল উইল, যে ঢাকা শহর নিয়ে আমার চিন্তা করছে বা? আমার কাছে ঢাকা শহর নিয়ে, ঢাকা শহরকে ভালোবাসে, ঢাকা শহরকে মিস করে, ঢাকা শহরকে বুঝে, এই ধরনের লোক মনে হয়, আমার মনে হয় পলিটিক্যাল পার্টিতে নাই। কারণ আপনারা দেখবেন যে ঢাকা শহরের যে পলিটিক্যাল নেতৃত্ব তৈরি হয়েছে, এলি সবাই মনে হয়, আমার কাছে কেন জানি মনে হয় ঢাকার বাইরে থেকে আসছে। হম। ঢাকার বাইরে থেকে আসছে। দুই আবার চারটা ব্যতিক্রম বাদ দিয়ে।
দুই হানিফ জায়গায় সাহেব ছিল। কয়েকজন আছে, পুরান ঢাকায় আছে কিছু, পুরান ঢাকায় আছে কিছু, কিন্তু নিউ ঢাকায় আমরা যে 80-র দশকে শিশুকালে শৈশবকালে যে ঢাকা দেখছি, সেই ঢাকাটা তো নষ্ট করে ফেলা হয়েছে। হম। এত ট্রাফিক জ্যাম তো ছিল না। আপনারা বলতে পারেন যে মতিঝিল এরিয়ার থেকে যান, জোনাকি সিনেমা হলের দিকে যান, মধুমিতা সিনেমা হলে যান, আপনাদের এই যে গ্রিন রোড, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। আমার কাছে মনে আছে যে 80-র দশকের মিড 80s গ্রিন রোডে খুব সম্ভ্রান্ত পরিবার, পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন ছিল। হম। অসাধারণ ছিল। আমি যখন ধানমন্ডি একদম মনে হচ্ছিল যে ইউরোপের মতো। ইভেন আমার উত্তরাতে আমি 90-এর দশকে দেখছি, 92 তো ইউরোপের মতন ছিল। কিন্তু এটা তো আপনি ক্রমাগত আপনি এটাকে ধ্বংস করতেছেন, ক্রমাগত এটা ধ্বংস করতেছেন, এবং এটাকে একটা ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান করে ফেলতেছেন, যে ব্যবসার মাধ্যমে সিটিতে যারা থাকতেছে তারা কোনো উপকার পাচ্ছে না, ট্যাক্স সমানে বছর বছর দিয়ে আসছে, এবং সিটি কর্পোরেশন জানে না যে তার কাজটা কি অ্যাকচুয়ালি। আমি সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন লোকের সাথে আলাপ করছি, তারা মনে করে যে তাদের কাজ হচ্ছে একটা অথরিটেরিয়ান, তারা ট্যাক্স কালেকশন করা, হ্যাঁ, এইটা হচ্ছে তাদের কাজ। মানে সার্ভিসের দিকে তাদের মনোযোগ কম, যে সার্ভিস সেবা সার্ভিস সেবা জিনিসটা বুঝে না, সার্ভিস জিনিস বুঝে না। আপনি দেখেন এই জনগণের সাথে এর কোনো ইন্টারাকশন হয় না, জনগণের সাথে এর কোনো ইন্টারাকশন বলতেছি, আমি আপনার বলতেছি এটা জনগণের সাথে কোনো ইন্টারাকশন হয় না। যেমন ধরেন আপনার রাস্তায় কোনো জিনিস নষ্ট হয়ে গেল, আপনার রাস্তায় কোনো জিনিস নষ্ট হয়ে গেল, এটা আপনি যদি রিপেয়ার করতে চান, এটা যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে রিপেয়ারিং এর, তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনার বহুদিন ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, হ্যাঁ, এটা পারমিশন পাওয়ার জন্য। আপনার এবং রাস্তায় যদি টাকাও একটা দিতে হবে, ছেদ্রি, এবং টাকাও দিতে টাকাও হবে দিতে হবে, তাদেরকে। এবার আপনি যদি নিজে করেন তাহলে ওরা 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 বলে এটা ইলিগাল, আপনি হ্যাঁ, করতে পারেন না, অবজেকশন দেবে না, করতে দিবে না অবজেকশন তারা। করতে দেবে না, এটা ইলিগাল। সিটি সিটি কর্পোরেশন আপনার 1 বছর বসে থাকতে হবে আপনার ওটা রিপেয়ারিং করার জন্য। হ্যাঁ। হম। সুতরাং জনগণের সাথে সিটি কর্পোরেশনের একটা ইন্টারাকশন থাকা উচিত। এখন জনগণের ওই যিনি মেয়র হবেন, কাউন্সিলর হবেন, তার প্রত্যেক দিন আপনার রোডে আইসা বসতে হবে, বৈশা আপনার সাথে কথা বলতে হবে এবং তার দেখতে হবে। এখন আমাদের কাউন্সিলর গুলি হয়তো হচ্ছে পাড়ার মাস্তান গুলিরা কাউন্সিলর বানায়। এটা একটা বড় সমস্যা। যে যত বড় মাস্তান সে কাউন্সিলর হয়, এবং কাউন্সিলর পোস্টেই রাখা হয়েছে মাস্তানের জন্য। হ্যাঁ, হ্যাঁ। এটা আর হচ্ছে সিটি কর্পোরেশনে গেলে আপনারা দেখবেন যে এটা একটা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল আওয়ামী লীগের সময়, ওদের যে কিছু ঠিকাদার করতো, ওরা ওখানে বসে বসে মাথা পিটাপিটি করতো। হ্যাঁ, এখন আমি জানি না এখন কি অবস্থা হচ্ছে, কিন্তু কিন্তু এই জিনিস থেকে আমাদের দ্রুত বের হয়ে আসা দরকার। এখন ধরেন ওরকম ওই ঠিকাদারদের ভিতরে গুন্ডা পান্ডা এগুলা কম, কিন্তু তলে তলে সবই চলতেছে, যে মানে খুব ভিজিবল যে চেঞ্জ সার্ভিসে আসছে তাদের, সিটি কর্পোরেশন যে খুব দৃশ্যমান কোনো পরিবর্তন আসছে, খুব সেবামূলক হয়ে গেছে, এরকম না। আমাদের যে ডেঙ্গু সিজনটা গেল, এখানে তো আমি 90-95 সময় দেখছি যে তারা রেগুলার ইয়ে করতো, স্প্রে করতো। এখন এটা হুম। স্প্রেটা নিয়ে অনেক ইয়ে ছিল, যেটা আসলে পানি মেশানো ইত্যাদি, কিন্তু করতো কিছু। তো এখন এদেরকে হুম। ডেকে ডেকে আনতে হয়, এক্সট্রা টাকাও দিতে হয় এগুলো কিছু হুম। করার জন্য। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া ইত্যাদি রোগবালাইয়ের যে সিটি কর্পোরেশনের যে উদ্যোগগুলো, সেগুলো আসলে করা হচ্ছে না আপনার বলে। এই সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে আপনার ডেঙ্গুর বিষয়টা কন্ট্রোল করা। কারণ হচ্ছে আপনার এটা যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু আরো এক্সপান্ড করা উচিত। শুধু ডেঙ্গু তো বললাম, সিটি কর্পোরেশনের সিটি পুলিশটা, মেট্রোপলিটন পুলিশটা সিটি কর্পোরেশনের আন্ডারে আসা উচিত। কারণ হচ্ছে সিটি কর্পোরেশন পুলিশ না থাকলে সব জায়গায় কিন্তু সিটি কর্পোরেশনের পুলিশ সিটি কর্পোরেশন আন্ডারে থাকে, সেটা সিটি পুলিশ রাখা উচিত এটা সিকিউরিটির জন্য। তারপরে স্পেশাল একটা। তারপরে আপনার আরো কাজ করা, যেমন ধরুন এখানে বিয়েগুলি কিন্তু আমাদের দেশে কাজীরা পড়ায়, আবার বিয়ের ভিতরে ফ্রড কাজ হয়, যে একজন যে শুনেন না যে 17টা বিয়ে করে ফেলছে বা 5টা বিয়ে করে ফেলছে, হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু কাজীদের জন্য হচ্ছে। হুম।
এটা আমার মনে হয় সিটি কর্পোরেশন থেকে এটা 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 অ্যারেঞ্জ করা সিটি কর্পোরেশন করা যায় কিনা। না, ওরাও মনে হয় কিছু একটা আছে, রেজিস্ট্রেশন করতে হয় মনে হয়। রেজিস্ট্রেশন একটা আছে মনে হয়। কিন্তু বাইরে বাইরে যেটা হয় হচ্ছে এখানে রিলিজিয়াস এন্ড লিগাল ম্যারেজটা আসলে সিটি অফিস থেকেই হ্যাঁ, হয়। আর রিলিজিয়াস যে হ্যাঁ, হ্যাঁ, লিগাল ম্যারেজটা ওদের মতন কাজের মতন হয়, এটার কোনো লিগাল ভ্যালু থাকে না, কিন্তু রিলিজিয়াস দিয়ে অনেকে এটা নিয়ে সন্তুষ্ট থাকে। করতে চাইলে এটা করতে এটা পারে সেটা। করতে পারে। আরেকটা যে হচ্ছে যে আপনার অবশ্যই যদি আপনি 20 বছর ট্যাক্স দেন, এটা অবশ্যই একটা কাউন্টের মধ্যে নিয়ে আসা উচিত। এবং এইটাতে নেওয়া আপনি উচিত। 20 বছরের ট্যাক্সে আপনি কি পাইলেন। এখন আপনি জানেন যে ল্যান্ড ল্যান্ড ট্যাক্স তো কিন্তু হাই এখন, কিন্তু আপনার ওই জমির হ্যাঁ, অ্যাপার্টমেন্ট করছেন, কিন্তু আপনার ল্যান্ড একটা ট্যাক্স দিতে হয়। ওইটার অঙ্ক বাড়াই দিচ্ছে, ওই আমাদেরকে সময় বাড়াই দিচ্ছিল। তারপর আমরা তো বললাম কল্যাণ সুবিধা। আমার মনে হয় এই জিনিসগুলি বাসা বাসার থেকে চাঁদা কালেক্ট করা, এই জিনিসটা আমার মনে হয় কন্ট্রোল করা দরকার। কারণ এটা তো আপনার কোনো ইয়া নাই, তো আপনি টাকাটা কিভাবে ইউজ করতে হবে জানেন না। লিগাল। আর আর এটা এটা কতটা লিগাল, এটা পারে কিনা। এবং পারে এরা পারে কিনা। ইভেন সোশ্যাল মিনিস্ট্রির সাথে তারা মানে অ্যাটেস্টেড কিনা, মানে হ্যাঁ, ইয়ে কিনা, তারা কি হ্যাঁ। কি বলে, সমবায়ের সাথে সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত কিনা, এগুলো আমরা তো ঠিক পরিষ্কার ভাবে অনুমোদন জানি না। পেলেও তো সে প্রত্যেকটা বাসা বাসার থেকে না, তা টাকা পারে কালেক্ট করতে পারে। পারে না। হুম। কি করতেছে তুমি তাহলে সিটি কর্পোরেশন রাখার দরকার নাই। তুমি তাহলে ওই তোমার ওই নগর এলাকা কেন্দ্রিক একটা নিজস্ব ভাবে পৌর প্রশাসক বানায় দাও তোমরা, তাহলে সিটি কর্পোরেশন দিয়ে দেবো। আমি 3 জায়গায় টাকা দিতে যাবো কেন? কিন্তু আমাদের দিতে হচ্ছে। দিতে হচ্ছে, আমরা ট্র্যাপ হয়ে গেছে। 3 জায়গায় টাকা দেবো। এখানে তো এই এলাকাতে এই ইউরোপে তো এই ইস্ট ইউরোপে তো কোনো কল্যাণ সমিতি বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ, থাকার হ্যাঁ, কথা না এগুলো হ্যাঁ। আহ, কল্যাণ সমিতি এটা বলছে খুবই ব্যাকওয়ার্ড কিছু কমিউনিটি, কোনো কোনো জায়গায় তারা নিজেরা কিছু কিছু করতে পারে। তো আমাদের আরেক তা ওইদিকে যাচ্ছে যে শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন আসলে তোমরা, মানে এটা তো সম্ভব না, বাট উঠায় দেওয়া দিয়ে এই কল্যাণ সমিতির মাধ্যমে চলি আমরা, একটা যে কোনো তাহলে একটা নিয়ে। সিটি কর্পোরেশন থাকার দরকার নেই। কল্যাণ সমিতিটা তুমি সিটি কর্পোরেশন বানায় ফেলাও, অফিসিয়াল ফর্ম দাও, তো সিটি কর্পোরেশন থাকার দরকার নেই। আরেকটা হচ্ছে এরা 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 এরাও তো ইয়ে করতে হবে। এরা নেগেটিভ ফোর্স। এরা নেগেটিভ ফোর্স মানে কি, এরা সরকারি একটা জায়গা দখল করে ফেলায়, ওখানে অফিস টফিস করে পলিটিক্যাল উলি উলি এক সময় রাজনৈতিক অফিস হিসাবে ব্যবহার ট্যাবহার হয়। হুম। সুতরাং এটা একটা নেগেটিভ ফোর্স। যখন যেই সরকার আসে সেই সরকারেরই দালালি করে ওরাই ক্ষমতা আসে। এটা এক সময় কল্যাণ সমিতিগুলি আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ইউজ হচ্ছে। এখন হয়তো বা অন্য পার্টি আসলে তারা ওরাই ওই 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 পার্টির হ্যাঁ, কার্যালয় হিসাবে ইউজ হবে। এবং এই চাকার গুলি কোনো জবাবদিহিতা নাই, সেই বিষয়টা একটা দেখা উচিত। আরেকটা বিষয় সুন্দর কথা আমার মাথা আসছে, সেটা হচ্ছে মসজিদগুলি মন্দিরগুলি, এটি কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব মেনটেন্যান্স করা। বাইরে কিন্তু আমাদের মসজিদগুলির মেনটেন্যান্সের দায়িত্ব থাকে কিন্তু সিটি কর্পোরেশন। কিন্তু আমাদের এখানে তারা একটা কমিটি করে, তারা এটা মেনটেন্যান্স করে, এবং তারাও বিভিন্ন লোকের কাছে যে চাঁদা তুলে। হুম। বহু টাকার মালিক, এক একটা বড় বড় পুরানো মসজিদ গুলো বহু টাকার মালিক। বহু টাকার এবং এখানে মালিক, এবং না তহবিল তসরুপেরও অনেক ঘটনা ঘটছে। বিশাল মারামারি মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে এমন আছে। হ্যাঁ, মারামারি আমাদের এখানে মেইন আহ, রোডেও একটা মসজিদে হলো। মানে আমি উত্তরা এলাকার একাধিক মসজিদে মারামারি হয়েছে, এবং মামলা মোকদ্দমা হয়েছে। হুম। এটা আমার মনে হয় এই টাকার মেনটেনেন্সটা এটা একটা একটা ধর্ম মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত, অথবা সিটি কর্পোরেশনের আন্ডার হবে এটা। ইংল্যান্ডে ইংল্যান্ডে লন্ডনে কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারে, এবং ইউরোপেও এই চার্জ গুলি সিটি কর্পোরেশনের আন্ডার। আমাদের ঢাকা শহরে আপনি যেমন বললেন যে 2 কোটি লোক আছে। সরকারি পরিসংখ্যান যাই বলুক, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে অন্তত 2 কোটি লোক ঢাকা শহর বা তার আউটস্কার্টস, দনিয়া টনিয়া, দক্ষিণ খাল ইত্যাদি মিলায় অ্যাটলিস্ট এরকমই হবে। ঢাকা শহরটা বাড়ছে, মানে এদিকেও বাড়তেছে, ভার্টিক্যালিও বাড়তেছে, আবার হরাইজন্টালিও বাড়তেছে।
এই বৃদ্ধি তো রোধ, যেহেতু পপুলেশনও বাড়তেছে, শহরও বাড়তেছে। আবার এদিকে হুম পূর্বাচলের চেহারা কি হয়? পূর্বাচল হুম যদিও নারায়ণগঞ্জে পড়ে গেছে টেকনিক্যালি। হুম তো আমাদের মানে রাজধানীর যেসব বড় বড় অফিস, এগুলা এগুলা কি এখন ডিসেন্ট্রালাইজ করার সময় চলে আসছে? যেমন আপনার এই মালয়েশিয়ার পুত্রজায়া, বা এরকম হুম আরো আরো ইন্দোনেশিয়ার জাকার্তার বাইরে একটা ইয়ে করে ফেলছে হুম তারা। এখন কি এটাকে একটা সেকেন্ড ক্যাপিটাল, তো সে আইয়ুব খানের আমলে একটা প্ল্যান ছিল যে এই আগারগাঁও। এখন এটা আসলে অতটা ভ্যালিড নাই, কারণ হুম এটা অলরেডি। হুম। তো এটা কি করা যায়? এবং সিটি কর্পোরেশন এবং সরকারি অন্যান্য যে সরকারি বডিগুলো, তাদের কোঅর্ডিনেশন, এটা পরবর্তীতে আপনি বলবেন। অ্যাকচুয়ালি সরকারি সার্ভিসগুলি, সব সার্ভিসগুলি অনলাইনে হওয়া উচিত। হুম। এবং আপনার ট্যাক্স পে করা, তারপরে আদার সার্ভিসগুলি এগুলি সবই অনলাইনে করা উচিত, অথবা পোস্টাল সার্ভিসও করা যায়। এবং বাইরে কিছু কিছু যা ফ্লেক্সিবল আছে, যেমন ধরেন আমি বললাম যে আহ, বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে আপনার ট্যাক্সটা মওকুফ করা হয়। আবার তাদের আইডি রিনিউ করার প্রয়োজন পড়ে না, ওই পুরোনো আইডি দিয়েই তারা চলতে পারে। অথবা প্রয়োজন পড়লে সিটি কর্পোরেশন থেকে পাঠানো হয় তার ঘরে যে আইডিটা করে দেওয়ার জন্য, যদি সে যদি বৃদ্ধ হয়, নড়াচড়া না করতে পারে। হম। তারপর আপনার নগরের মেয়র নারীর দিবসে প্রতিটা অ্যাপার্টমেন্টে গিয়ে নারীদেরকে ফুল দিতেছে। হুম। তার মানে ইন্টারাকশনটা খুবই অসাধারণ। এখন আমাদের দেশে এখনো সচিবালয় কেন্দ্রিক যে সার্ভিস, এটা আমার কাছে মনে হয় এটারে অন্যভাবে ডিসেন্ট্রালাইজ করা উচিত। সচিবালয়, ইউরোপের সচিবালয় কোথায় এটা কিন্তু আমরা জানি না। হম। হম, হ্যাঁ। এ জনগণ জানে না যে কোথায় সচিবালয়, তাদের সচিবালয়। তা আমরা ছোটবেলার থেকে সচিবালয় পাড়া এরিয়াটা চিনি। এটা কারণ হচ্ছে ইট ইজ মানে বার্থ প্লেস অফ ব্যুরোক্রেসি। হম। এই প্রিজুডিসটা ভেঙে দেওয়া উচিত, এবং প্রয়োজন বলে সার্ভিসটা আপনার সিটি কর্পোরেশন নিয়ে আসা পারেন, সার্ভিসটা সিটি কর্পোরেশন ওই সার্ভিসটা দিতে পারে। হুম। কিন্তু একটা সেভাবে আপনি। একটা সমস্যা এখানে, যে আমরা তো সেই সিটি কর্পোরেশন যেগুলো, সেগুলোর উপর সেই যে কর্নেল মালেকের থেকে আরম্ভ করে যারা যারাই আসছেন, তাদের হুম কাছ থেকে তো, তাদের উপরেও তো আমাদের আস্থাটা ওইভাবে, তারা আস্থার অর্জন করার মতো তেমন কিছু কেউ কেউ হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু করতে পারে নাই। যে আপনি বললেন যে তারা কাউন্সিলর রাখে ওই গুন্ডা পান্ডাদের, তাদের মাসল পাওয়ারের যারা প্রোভাইডার, তাদের জন্যই রাখতেছে। তো এখানে ব্যালেন্সটা কোথায় আনা যায় এটা কিভাবে? আমার মনে হয় পলিটিক্যালি প্রত্যেকটা পার্টি যতগুলি ক্ষমতায় আসছে, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা অলওয়েজ চাচ্ছে যে এমন কোন লোকরে মেয়র করবে যে লোক টোটাল পলিটিক্সটা সামলাইতে পারবে, টাকা দিতে পারবে, আপনার গ্যাদারিং করতে পারবে, কয়েক হাজার কয়েক লক্ষ লোক আপনার রাস্তায় নিয়ে আসতে পারবে। এমন আমাদের দেশের রাজনীতির একটা বিষয়টা হচ্ছে, আপনি রাজনীতি অবশ্যই যদি যান তাহলে দেখবেন যে যে লোক যত লোক রাস্তায় আনতে পারে সেই হচ্ছে বড় নেতা। হুম। যে লোকের যত বেশি টাকা আছে সেই বড় নেতা। এটা নেতার ক্যালকুলেশন যোগ্যতা কিন্তু বাংলাদেশে এটা। এটার থেকে আপনার বের হয়ে আসতে হবে। এবং আমার মনে হয় ঢাকাতে যারা অ্যাক্টিভিস্ট আছে, এবং ঢাকাতে যারা ঢাকা নিয়ে চিন্তা করে, তাদেরকে আমার মনে হয় এই ঢাকার এই মেয়র হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। কারণ আপনি যদি রাজনীতি দৃষ্টিতে সবকিছু দেখেন, তাহলে ঢাকা শহরকে আপনি বাঁচাতে পারবেন না। আপনি এমন লোকরে এখন এম্পাওয়ার করতে হবে, মেয়র করেন বা ডেপুটি মেয়র করেন বা কাউন্সিলর করেন, যে লোক ঢাকা শহরকে রিয়েলি ভালোবাসে, এবং যে লোক ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে চিন্তা করে, ড্রেনেজ নিয়ে চিন্তা করে, যে কনস্ট্রাকশন কিভাবে ম্যানেজ করা যায় চিন্তা করে, যার ওই দিকে প্যাশন আছে, তাদেরকে আমার মনে হয় রাজনীতি করার সুযোগ করা উচিত। এবং আমার মনে হয় এটাতে সম্ভব। কারণ হচ্ছে ঢাকার বাইরে মফস্বলে গ্রামে হয়তো পলিটিক্যাল আইডেন্টিটিতে এমপি হয়। কিন্তু ঢাকা শহরে আপনি যদি অ্যাক্টিভিটিস দিয়ে কিন্তু আপনি জনগণের কাছে যেতে পারবেন না। এখন আপনারা দেখবেন যে বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার যারা বাংলাদেশে থাকে না, আপনার বাংলাদেশের বাইরে থেকে খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছে।
এবং জনপ্রিয় হয়ে গেছে। হুম। সুতরাং এরাও ঢাকা নিয়ে যদি চিন্তা করে, ঢাকা নিয়ে যদি পরিকল্পনা দেয়, তারাও জনগণের কাছে যেতে পারে। এখন কথাটা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে যে আমরা এক সময় ভালো কথা বলতে পারতাম না, কারণ ওই ডিবি লাগাই দিতে পারে, এনএসএ লাগাই দিতে পারে, এটা লাগাই দিতে পারে, সেটা লাগাই দিতে পারে। বাংলাদেশে আবার একটা সমস্যা, আপনি যদি আজকে একটা গ্রুপ করেন আপনার এলাকা নিয়ে ভালো কাজ করার জন্য, বা একটা রাজনৈতিক বক্তৃতা দেন, তাহলে আপনার ফোন চেক করা হবে, রেকর্ড করা হবে, স্পাইং করা হবে, এনএসআই খাতায় আপনার নাম চলে যাবে, আপনার পটেনশিয়ালিটি একেবারে ডেস্ট্রয় এবং ধ্বংস করে দেওয়া হচ্ছে এই সমস্ত মাধ্যমে। এই জিনিসগুলি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদি আজকে এই আপনার এলাকা নিয়ে ভোকাল হইতে চান, আপনাকে ওয়েলকাম করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি যদি না করতে পারেন, ওই জন্য আপনার হ্যারাস করা, এই মেন্টালিটি আমাদের বেরোয় আসতে হবে। আচ্ছা, আমাদের এখানে তো আপনারা জানেন যে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে প্রেডিক্ট করা একেবারে খুব ডিফিকাল্ট। তো ফেব্রুয়ারিতে ইলেকশন হতে যাচ্ছে। হ্যাঁ। তখন একটা গভর্নমেন্ট আসবে সেন্টারে, তারপরে হুম। লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো হওয়ার কথা। হুম। তা আমরা দেখেছি যে এরকম ইলেকশনে যখন দেখা গেছে যে বিএনপি মেয়রাল জিতছেন, হ্যাঁ, যেমন খোকা সাহেব মেয়র হয়েছেন, তখন হুম। সেন্টারে আওয়ামী লীগ। হুম। আবার যখন হানিফ সাহেব মেয়র হয়েছেন, তখন হুম। সেন্টারে বিএনপি। হুম। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা 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 গণতন্ত্রের বিউটিও। হুম। এটা এটা একটা ব্যালেন্স থাক, হুম। আমি একটা ইন্ডিকেট করছি। আবার একটা সমস্যা হচ্ছে যে সিটি কর্পোরেশন বা মেয়র সাহেব একা কিন্তু অনেক কিছু করতে পারে না, সবকিছু তাকে ঠিক আছে, ডিপেন্ড তার করতে হয়। ক্ষমতা কথা কম, তার ঢাকাতে মেয়রের ক্ষমতা কম। কম, হ্যাঁ, ক্ষমতাটাও বাড়ানো উচিত কিনা। হুম। এবং হুম। সরকার যদি অসহযোগিতা করে মেয়রকে, অন্য পার্টির মেয়রকে, হুম। সেই ক্ষেত্রেও তো একটা সমস্যা, তাও তো একটা বড় সমস্যা। আহ, অসহযোগিতা করা, আপনার মেয়রের জন্য তো একটা ফান্ড থাকবে, বাজেট থাকবে, এবং মেয়র তো নিজেও ইনকাম করতেছে। আমি বললাম না, 2 কোটির ঢাকা শহর, এখানে আপনি 2 কোটি লোকের কাছ থেকে আপনি যদি বছরে আপনি যদি ধরেন যে 100 টাকা করে চাঁদা নেন, কত টাকা হয়? হুম। আপনি 2 কোটি লোকের কাছে তো 100 টাকা করে চাঁদা নিলেও তো আপনি বিশাল টাকা। হ্যাঁ। সুতরাং আপনার তো ফান্ডের হওয়া উচিত না। সুতরাং মেয়রকে, মেট্রোপলিটন পুলিশটা মেয়রের হাতে দিলে, আর যদি তার ফান্ড সে কালেক্ট করবে এবং সেটা সে ইউজ করবে, সে আয় ব্যয়ের হিসাব সে দিবে, তাহলে অন্য অসহযোগিতা আমার মনে হয় তারা খুব বেশি একটা হ্যাম্পার করতে পারবে না। আরেকটা হচ্ছে যে আমরা মেয়র চাই পলিটিক্যাল ফিল্ড থেকে না, আমাদের চাই অ্যাক্টিভিস্ট হিসাবে। যেমন ধরেন আমি যে শহরে আছি, এই এই এর মেয়র, উনি মেয়র হয়েছেন হচ্ছে আপনার পরিবেশবাদী হিসাবে। উনি বুকারেস্টের পরিবেশ নিয়ে আহ, সংগ্রাম করতেন, তারপরে উনি মেয়র হয়েছেন, এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন। সুতরাং আমরা চাই যে এই ধানমন্ডির লেকটাকে নিয়ে যে যে বাঁচানো নিয়ে কথা বলবে, গুলশান লেক, উত্তরা লেক নিয়ে কাজ করে, তাদের পিছনে মানুষ দাঁড়াবে। হুম। এবং সেখান থেকে নেতা আসবে। আপনার যদি ওই আইডেন্টিটি হয় আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত হয়, আপনার যদি পলিটিক্যাল পার্টিটারে রক্ষা করার চিন্তা ভাবনা করেন, তাহলে আর ঢাকা শহর আপনার ওই ওই সাপ্লায়ার, মানে লোক সাপ্লায়ার মিটিং এর ওই লোক হয়ে যাবে, কাজ করতে পারবে না। সেটা কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা এরকমই, যে আমরা কি এখনো প্রস্তুত যে একজন বাংলা অ্যাক্টিভিস্ট, যিনি বাংলাদেশের যিনি বাংলাদেশের বাস্তবতা পরিবেশবাদী। বাংলাদেশের বাস্তবতা মাইন্ডসেটের প্রবলেম। এই হাসিনা যে আমাদের দেশ থেকে এভাবে পালায় চলে যাবে, এটাও কিন্তু অনেকে ভাবতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। এখনো আমি এখানে যারা ইউরোপে প্রো আমেরিকার লোক আছে, তারা এখনো কল্পনা করতে পারে না। সুতরাং বাংলাদেশে অসম্ভব বলতে কোনো কিছু নাই, বাংলাদেশের সমস্ত কিছুই সম্ভব। হ্যাঁ। শুধু দরকার হচ্ছে আপনার রাইট পারসন, সিনসিয়ারিটি এবং ক্রেডিট, তার তার যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা খুব নির্ভরশীল করে, সে ধান্দাবাজ কিনা বাটপাট কিনা সেটার উপর নির্ভর করে। তো আপনি আপনি পজিটিভ যে যদি আমাদের আপনি যথেষ্ট। শুনেন, ওই আমার কাছে ওই হানিফ আর মির্জা আব্বাসের ইলেকশনটা আমার সম্পূর্ণভাবে মনে আছে। ওই সময় আমি ইলেকশনের সময় আমি ঢাকার প্রাণকেন্দ্রেই ছিলাম। ওই টাইমে ইলেকশনটার সময় আমি খুব অ্যাক্টিভ ছিলাম।
আবার মির্জা আব্বাস ভাবতে পারে নাই সে হেরে যাবে। হুম আপনার হানিফ জিতে এসে বসছে। আবার ওই সময় বিএনপি ওই সময় যতটা জানা যায় যে এই যে ভালোই কারচুপি করছিল শাহজাহানপুর এলাকায়। আমি তখন শাহজাহানপুর এলাকায় ছিলাম, ও মির্জা আব্বাসের এলাকায় আমি ছিলাম। তখন শোনা যায় যে তার মির্জা আব্বাস আর মির্জা আব্বাসের ভাই মির্জা খোকন তারা ব্যাপকভাবে কারচুপি করতেছিল, তারপরও তারা জিততে পারে নাই, হানিফ এসে বসছিল। প্রথমত কারণ ছিল যে আওয়ামী লীগ ওই সময় খুব শক্তিশালী ক্যান্ডিডেট দিছিল হানিফ সাহেবের যত, ওনার নমিনেশন পাওয়ার কথা ছিল না, অনেকে জানতো না। হ্যাঁ, হ্যাঁ, তখন আওয়ামী লীগ হয়তো বা একটা ওই সময় হয়তো বা ওই সময় তারা একটা গ্রাউন্ড ওয়ার্ক করে দেখছে যে কারে দিলে ভালো হয়, তখন তারা বুঝছে যে হানিফকে দিলে জিনিসটা ভালো হবে, এবং হানিফ জিতে আসছে। হম সুতরাং ওই ঢাকার লোক, মির্জা আব্বাসও ঢাকারই লোক, কিন্তু ঢাকারই এরা লোক, ঢাকা দুজনই ঢাকার লোক, কিন্তু হানিফ জিতে আসছে, তার একটা ব্যক্তি ইমেজ ক্রিয়েট করে জিতে আসছে। সুতরাং ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল। হুম সুতরাং আমার কাছে মনে হয় যদি আপনার আমার মতন লোক যদি আহ, ঢাকা নিয়ে কাজ করে এবং তাদের যদি হ্যারাস না করা হয়, তাহলে আমার মনে হয় একটা নিউট্রাল ফিল্ড থেকে ঢাকা শহরের মেয়র আশা করতে পারে, অসম্ভব কিছু না। আপনি মানে ইউনুসের মতো, ডক্টর মোহাম্মদ ইউনুস তো রাজনীতি ব্যাকগ্রাউন্ডের লোক, আপনি বানান নাই তারে। তো এটা তাহলে আপনি যে বলছেন, আগে তো একটা ছিল যে দলীয় ব্যানারে ইলেকশন আসলে হতো না ওইভাবে হ্যাঁ। লোকাল গভর্নমেন্ট গুলোতে। আমি বৃহত্তর মেয়রের বাইরেও বৃহত্তর লোকাল, হুম। তো লোকাল গভর্নমেন্ট বডি গুলোকেও স্ট্রেনদেন করার উপায় কি? আর শুধু মেয়র না, বিভিন্ন সবকিছুর জন্যই মানে সেন্টারে সচিবালয়, এর থেকে মুক্তিটা কি? একটা মুক্তি তো আছে, সেটা হচ্ছে যে একটা এরিয়াগুলিকে এম্পাওয়ার করা, নগরগুলিকে, নেইবারহুড গুলিকে এম্পাওয়ার করা, জানি আপনার অন্য নেইবারহুডে যাওয়ার প্রয়োজন পড়ে না। সেটা সেদিক দিয়ে একটা হইতে পারে। ডিসেন্ট্রালাইজেশনের কথা আমি বললাম। আর কাগজপত্রের কাজ অনলাইনে হবে, কারেকশন অনলাইনে হবে, ট্যাক্স পেমেন্ট অনলাইন হবে। সুতরাং সরকারি কর্মচারীদের সাথে আমাদের জনগণের যেন ডাইরেক্ট কমিউনিকেশন না হয়। যখনই ডাইরেক্ট কমিউনিকেশন হবে তখনই ঘুষ দেওয়ার প্রসঙ্গটা এসে পড়বে, ম্যানিপুলেশন এসে হবে। আপনি যদি এটাকে সম্পূর্ণভাবে অনলাইনে করে দেন, আপনার ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন না, ট্যাক্সের লোকদের আমার চেনার দরকার নেই। আবার এটা আচ্ছা, সম্ভব। জি জি জি, সম্ভব। হুম, শুধু এই যে আমাদের সিটি নর্থে আনিসুল হক বা এই আতিক সাহেব যে ছিল, হুম, এনারা দুইজনই বিজিএমই এর বড় নেতা, হুম, মানে প্রধান হুম, ছিলেন। হুম। এই বিজিএমই আর ঢাকার মেয়র, এই এই মিথস্ক্রিয়াটা আপনি কিভাবে দেখতেছেন? এটা বিজনেসম্যানদেরকে রাজনৈতিক ভাবে এম্পাওয়ার করা খুবই রিস্কি। আমি ব্যক্তিগতভাবে চাই না বিজনেসম্যানরা, যদি তাদের বিজনেস করার প্রতিভা থাকে, ট্যালেন্ট থাকে এবং টাকা থাকে, তারা বিজনেস করবেন, এক্সপানশন করবেন। আপনারা দেখবেন যে বিজনেসম্যানরা কিন্তু রাজনীতিতে খুব একটা সফল হয় না। যেমন বিল গেটস এত বড় বিজনেসম্যান, সে কিন্তু রাজনীতিতে আসতেছে না। এলন মাস আসার চেষ্টা করছিল, পারে নাই। হম এলন মাস আসার চেষ্টা করছিল, পারে নাই। সুতরাং বিগ বিজনেসম্যানদের একটা স্ট্যাটাস থাকা উচিত, তার একটা বড় ধরনের স্ট্যাটাস থাকা উচিত। তার মন্ত্রী হওয়ার স্বপ্ন বা এমপি হওয়ার স্বপ্ন বা মেয়র হওয়ার স্বপ্ন তার দেখা উচিত না। কারণ এটা এটা আমাদের বাইরে কিন্তু বিজনেসম্যানদের একটা মর্যাদা আছে, বড় ধরনের মর্যাদা আছে। আমাদের দেশে হয়তোবা বিজনেসম্যানরা মর্যাদা চায় বা পায় যখন মন্ত্রী হয়, এমপি হয়। সুতরাং তারা চায় যে নমিনেশন কিনতে চায়। এই দুই বিজনেস গার্মেন্টস ওয়ালা, হুম এই দুই গার্মেন্টস এর লোকের কিন্তু নগর কেন্দ্রিক কোনো চিন্তা নাই। তারা 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 গার্মেন্টসটা বুঝে। শুধু গার্মেন্টস যে বুঝে তারা গার্মেন্টস করতে দেন, আপনি তারা শহরের মেয়র বানান কিন্তু। এটা যতটুকু জানা যায় কিন্তু হতে তাদের কাছে টাকা ছিল, ফান্ড ছিল, ওটা শোনা যায় আর কি। তারাও হতে চায়, আবার আবার দলগুলো যেহেতু আপনি বললেন যে পলিটিক্যাল লোকজনই হচ্ছে, এখন এখন পর্যন্ত হয়ে আসতেছে, তো এটা এরাও আমাদের চায় যে আমাদের কে টাকা দিতে পারবে।
এটা আমাদের একটা চরিত্রের একটা দুর্বলতা বলতে পারেন, যে আমরা মেধাবী লোকরা কোনো সময় পাত্তা দিই না। আপনি যদি পড়াশোনা জানা এবং জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, এর পাত্তা দিই না। আপনার যদি টাকা থাকে আর আপনার যদি মাসেল পাওয়ার থাকে, আমরা এটা পাত্তা দিই। আমাদের উচিত যে এই মাইন্ডসেট থেকে চলে আসা। এই আপনার এই যে আতিকের কি আছে? টাকা ছিল, গার্বেজের ব্যবসা করছে। তা আতিক তো শহর থেকে কোনোদিন লিড দেয় নাই। হম তা তারে কেন নমিনেশন দেওয়া হবে? এটা তো আমাদের বোঝা উচিত। আমাদের যিনি ওই সময়কার প্রধানমন্ত্রী ছিল, তারও তো বোঝা উচিত যে আমি কেন তার নমিনেশন দিতেছি। এবং এটাতে কিন্তু সুইসাইডাল হয়েছে। তার রাজনীতি, যারা আওয়ামী লীগের ওই সময় বড় বড় রাজনীতি ছিল, বিদ ছিল, ঢাকা শহরে অনেক বড় বড় রাজনীতি, তাদেরকে নমিনেশন নিয়ে না দিয়ে ওই একটা বিজনেসম্যান দিয়ে দিচ্ছে। হম এটা কিন্তু এক ধরনের হতাশা ক্রিয়েট করছে আওয়ামী লীগের মধ্যে। এই যে আওয়ামী লীগ যেমন রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারলো না, এই এটা হতাশাগুলি, হচ্ছে কথা। এই এটা এটা কিন্তু এফেক্ট করছে হাসিনার। এটা হয়তো ওই সময় বুঝে নাই। বা বুঝেও বুঝতে চায় নাই যে সে ওই সময় এটা লাভটা। এটা শোনা যায় যে ওনার মধ্যে কিছু একটা হুমজিগাল। উনি প্রতিভাবান ট্যালেন্টেড লোকদের না পছন্দ করে ওই তেলবাজ পামবাজ, এই টাকা পয়সা আছে, ফোরটন ডিমার্কার লোকদেরকে উনি পছন্দ করেন, এরকম শোনা যেত আর কি। হ্যাঁ, উনি আওয়ামী লীগের মধ্যে অনেক, আমি 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 আওয়ামী লীগের মধ্যে বেশ কিছু নেতা আছেন যারা নিজের সম্পত্তি ঘর বাড়ি বিক্রি করেও রাজনীতি করছেন বা করতেছেন। কিন্তু ওদেরকে এম্পাওয়ার না করে উনি চাইছে, উনি পার্সোনালি কাওয়া কাদেরের মতন লোক, এই আতিকের মতন লোক, এদেরকে এম্পাওয়ার করছেন। এটা একটা ভুল হয়েছে, আর বোঝা যায়। হম আপনার যদি লোক ডাকি নেন, লিডারের ক্যাপাসিটি হবে এটা মানুষকে স্টাডি করা, বোঝা, কারে দিয়ে কাজ হবে, কে চেঞ্জ করতে পারবে। যদি রাইট পারসন যদি দিতেন, তাহলে হয়তো বা এই অবস্থা হইতো না। তো আমরা যে এতগুলো মেয়র দেখতেছি, মানে যখন থেকে মানে ইলেকটেড মেয়র আসতেছে, আগে তো এক সময় হুম সাদের সময় আমরা দেখছি যে বসায় দেওয়া হতো, প্রশাসক হুম করা হতো। হুম হাসনাত অবশ্য মনে হয় ইলেকশন হয়েছিল, হাসনাত ওই যে মেয়র। ওইটা ওনার সম্বন্ধে বহু ধরনের কথাবার্তা ছিল। উনি জাতীয় পার্টি থেকে আসছিল, ওনাকে নিয়ে জোক টোক তামাশা করা হইতো। কিন্তু আমরা এই সিস্টেমেটিক ইলেকশনের মাধ্যমে মেয়র আসছিল, যাকে মানুষ প্রথম দিকে পছন্দ করছিল, ওটাকে হানিফ সাহেবের কথা বলা হয়, যে প্রথম দিকে ওনার মধ্যে এক্সপেকটেশন বেশি ছিল। হম উনি কি পরবর্তীতে বেশি উনি কিন্তু আওয়ামী লীগ দ্বারাই নেগলেক্টেড হয়েছে। এবং ওনার ছেলে আইসা পরবর্তীতে বলছিলেন যে ওনারা কান্নাকাটি ফাদার করছিলেন? ফাদারের স্ট্রোক হয়েছে। হ্যাঁ, স্ট্রোক হয়েছে এই হতাশা থেকে। উনি শক হয়েছিলেন যে তার লোকরা তার সাথে মিসবিহেভিয়ার করছে। এমন অবশ্য শোনা যায় যে ওনার ছেলে, মানে খোকনের কথা বলতেছি, যে সে তো মাদক ব্যবসা কন্ট্রোল করতো পুরান ঢাকায়, আহ, এগুলো এগুলো শোনা যায়। তো এটা আরেকজনের তো, আপনার তো মেন পার্সনের কথা বলতেছেন না। আপনার ধানমন্ডি এলাকার যিনি মেয়র ছিল পরবর্তীতে, হ্যাঁ, তার যিনি এখন, হ্যাঁ, হ্যাঁ, আর ইলেকশন করতে গেলে তো তাপসের কথা বলতেছেন না, ওয়ার্ডটা তো আরো ডেঞ্জারাস ছিল শোনা যাচ্ছে। হুম। আপনি বলেন কিছু। না, এখন আর ওইটা আলোচনার বিষয় না। আমার কাছে মনে হয় যে বিকল্প চিন্তা করা উচিত। আর এখন আমরা একটু হতাশ। ইউনূস সরকার 1 বছর সময় আমরা চাইছিলাম যে উনি একটা একটা টাইমের থেকে এই এই স্ট্রাকচার গুলি চেঞ্জ করে দিয়ে একটা পরিবেশ নিয়ে আসা। কিন্তু এগুলি তো আমরা দেখতে পাচ্ছি না। এদিক দিয়ে আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে গেছে। কিন্তু কিন্তু আমরা যারা ঢাকার সন্তান, ঢাকাকে ভালোবাসি এবং চিন্তা করি, আমার কাছে মনে হয় ঢাকাকে আবার রিঅর্গানাইজ করা উচিত। ইউনূস সাহেবের কথা যখন বললেন, তো এই এই চিফ অ্যাডভাইজার কাছে আমাদের আসলে অনেক মানে এটা কি উনি প্রত্যাশার যে চাপ এটাই সহ্য করতে পারলেন না, বা পারছেন না, নাকি তার তার আশেপাশে সব ইনএফিশিয়েন্ট লোকজনের কারণে উনি কাঙ্ক্ষিত পরিবর্তনটা আনতে পারেন নাই? সাধারণত যিনি দেশের প্রধান হন, তিনি চেয়ারেই বসে থাকেন সব সময়, মাঝে মাঝে বাইর। অ্যাকচুয়ালি তার কাজ হচ্ছে কুইক বোঝা এবং শোনা। আমি
ডক্টর মোহাম্মদের ইউনূসের বেশ কয়েকটা প্রোগ্রাম কভার করতে গিয়েছিলাম আর কি। আমি দেখে ওই সময় ধরেন আজকে 20 বছর 25 বছর আগে তার অনুষ্ঠানে কভার করতে যাই, এবং উনি খুব কঠিন জিনিস খুব সহজ ভাবে বুঝাই দিতে পারেন। হম। এবং বোঝা যায় যে তার বিভিন্ন বিষয়ে তার একটা জ্ঞান জ্ঞান আছে। এখন সেটা হয়তো বা উনি যেই সময় চেয়ারে বসছেন, হঠাৎ হঠাৎ আসছেন, ওনার গ্রাউন্ড ওয়ার্ক ছিল না, এবং উনি পিক করছেন লোকগুলির মনে হয় বিভিন্ন লোকের সুপারিশে না বুঝে ও না জেনে। সেটা একটা হইতে পারে, সেটা একটা হইতে পারে, কিন্তু তার যে অর্থনীতি বোঝার ক্ষমতা তার আছে বা সমাজনীতি বোঝার ক্ষমতা আছে, সেখানে আমাদের ডাউট করার কিছু নেই। এবং তিনি এই 84 বছর বয়সেও যেভাবে টিকে আছেন, এবং ইন্টারন্যাশনাল আমি দেখলাম মেহেদী হাসানের সাথে ইন্টারভিউ কথা বলতেছেন। আমার কাছে মনে হয় এই জায়গায় যদি আমাদের অন্য যারা আছে তাদের বসলে মনে হয় ঘাম ছুটে যেত। হম। ঘাম ছুটে মূলত যেত। তাকে মানে হ্যামারিং করতে থাকে হ্যাঁ, মেহেদী। মেহেদী হাসানের সাথে আমি দেখলাম ওয়ার্ল্ড ফেমাস বড় বড় লিডাররা পর্যন্ত ঘাম ঘাম বেরো যায়, কিন্তু এবার খুবই ইউনুস, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু উনি যেভাবে কথা বলছেন এটা তো আমাদের একটা বড় ক্রেডিট। আমার অন্যরা কিন্তু এখানে বসলে ভয় পেয়ে যেত, ঘাম ছুটে যেত। সুতরাং সেদিক দিয়ে আমরা হয়তো বা ওনার মাইন্ডসেটের একটা সমস্যা থাকতে পারে, কারণ উনি ওই তার ট্যাক্সটা, তার নিজস্ব ট্যাক্স গুলি মকুব করার বিষয়ে আমার মনে হয় এত ছোট কাজে কাজে মন না দিলেও পারতেন উনি। তিনি বের হয়ে আসতে পারতেন। ওইটা হয়তো বা তার গ্রামীণ ব্যাংকের লোকজন তার বলছে স্যার এটা করেন এটা করেন, এভাবে তিনি করছে হয়তো বা। তার কিছু হয়তো পার্সোনাল মোহ আছে, তার নিজস্ব কিছু লোকদেরকে উনি এম্পাওয়ার করছেন, সেটাও শোনা যায়। এইগুলির বিরুদ্ধে আহ, যাওয়া উচিত, কিন্তু সরকারের করাপশন কিন্তু সব উপদেষ্টার এগেনস্টে আসে নাই, সুতরাং কয়েকজনের এগেনস্টে আসছে। সেটা একটা বিষয় বিষয় আছে। এবং অনেকের ক্ষেত্রে যেহেতু আমাদের মিডিয়া তাদের ইফেক্টিভ রোল প্লে করছে না, তারা তিলকে তাল আরেকটা করে। আরেকটা আমার কাছে মনে হয় রিয়েল ড্রামা শুরু হবে আমাদের দেশে মনে হয় ইলেকশনের পরে, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমরা ইন দা বিগিনিং স্টেট, মানে এখন যা চলতেছে, আপনার ইলেকশনের পরে মনে হয় আরো বড় ধরনের ড্রামা শুরু হবে। তো আমরা তো সিটি কর্পোরেশন নিয়ে করলাম, এবং আমরা একটু একটু যদি আপনার সময় নিয়ে, আপনার অনুমতি নিয়ে একটু একটু আগাচ্ছি। হুম, একটু অন্য বিষয়ে আসি, দু একটা হুম, বিষয় নিয়ে কথা বলি। আপনি ওখান থেকে, যদিও এই মুহূর্তে ঢাকা শহরে নাই, আমি শুনেছি আপনি আসবেন না কিছুদিন পরে। হুম। আসবেন তো আপনি নাকি? হ্যাঁ, আমি আসলে প্ল্যান করতেছি। এরকম আমি শুনলাম। তো আপনি ওখান থেকে অবজার্ভ করতেছেন। তো হ্যাঁ, আপনি উম, এখন তো একটা খুব ওয়েল কানেক্টেড ওয়ার্ল্ড। তো হ্যাঁ, ঠিক আগেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো হুম, যে ইলেকশনটা কি হবে, আপনার কি মনে হয়, হুম, আমি খুব নির্দিষ্ট করে দিতাম যে হ্যাঁ, ইলেকশন হবে না কেন, ইলেকশন অবশ্যই হুম, হতে যাবে। হুম, কিন্তু এখন অল্প হলেও আমার মনে একটু সন্দেহ দেখা দিচ্ছে। হুম। আপনার কি, ইলেকশনটা কি ফেব্রুয়ারিতে? আমার কাছে মনে হচ্ছে যে এই শীতের পরে নতুন একটা ড্রামা তৈরি হতে যাচ্ছে আর কি। এটা ইলেকশনের যে ইকুয়েশন এন্ড ম্যাথমেটিক্স আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারি নাই। এটা মনে হয় দ্রুত আপনারা খেয়াল করবেন যে এটা একটা একটা ড্রামা আমার মনে হয় অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ইলেকশনের যে গ্রাউন্ড ওয়ার্কার যারা ক্যান্ডিডেট হবে সেইগুলি কিন্তু শুরু হয় না। আরেকটা হচ্ছে যে তারেক জিয়া এখনো আসতেছে না, সেই জিনিসটা অনেকে হতাশ করতেছে। এবং আমার কাছে মনে হয় উনি যদি রিয়েলি রাজনীতিবিদ হয়েই থাকেন, রাজনীতি করতে চান এবং দেশের হাল ধরতে চান, উনি উনি প্রধানমন্ত্রী হোক বা না হোক, ওনার একটা বড় রোল আছে একটা। সেই রোলটা ওনার দেশে এসে প্রয়োগ করা উচিত। এবং এটাও শোনা যাচ্ছে যে তিনি যে ইংল্যান্ডে যে সমস্ত বিএনপির লোক দ্বারা পরিবেষ্টিত, সেই লোকগুলি হয়তোবা ওনাকে এনকারেজ করতেছে না বাংলাদেশে ব্যাক করার জন্য, হয়তোবা তাদের ইনফ্লুয়েন্সটা কমে যাবে।
এবং ঢাকাতে এবং বাংলাদেশে যারা বিএনপির লোকজন আছে তাদের ইনফ্লুয়েন্সটা বেড়ে যেতে পারে। তো এটা ওনার আর একটু ম্যাচুরিটি আশা করতেছিলাম। উনি আসলে হয়তোবা এই এই যে কিছু উৎপাত সৃষ্টি করতেছে কিছু কিছু ছোটখাটো রাজনৈতিক দল, সেই উৎপাতগুলি বন্ধ হওয়া উচিত। কারণ হচ্ছে ছোটখাটো রাজনৈতিক দলরে আপনি ছোটখাটো মনে করবেন না, এরা কিন্তু পেইড, অন্য জায়গাতে টাকা পয়সা নিয়ে এই কাজগুলি করতেছে। হুম। সুতরাং হ্যাঁ, আমি ছোটদেরকে সবসময় এনকারেজ করা উচিত, ছোটদেরকে সুযোগ করে দেওয়া উচিত আসার জন্য। কিন্তু সেই ছোট যদি আপনার কোনো ইন্টেলিজেন্স বা অন্য দেশে টাকা আসে, ইটস ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এই যে আরেকটা কথা বলা হয়, তারেক রহমানের ব্যাপারে, যে উনি দেরি করতেছেন, এটা আমার কাছে যুক্তিটা খুব একটা সলিড বা শক্তিশালী মনে হয় না। যে উনি চাচ্ছেন যে এমন একটা সময় আসবেন ইলেকশনের আগে আগে, মানে শিডিউল হুম, একদম এক্সাক্ট তারিখ ঘোষণার পরে, যে হুম, ইলেকশনের একটু আগে, যে ওই হুম, একটা মোমেন্টাম ক্রিয়েট, এটা বিএনপির লোকজন হুম। এখন বলতেছে। ওই মোমেন্টামই বিএনপি কে একটা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে নিয়ে যাবে, এরকম একটা কথা বলা হচ্ছে। তো এটা এটা সেটা ফেলা। হুম, হুম, বলেন। কি বলে? এটা মিসলিডিং এমন ফেলাসি বলে আমার মনে হয়। ওনার অকস্মা ইলেকশনের আগে, ইলেকশনের সাথে কি সম্পর্ক? রাজনৈতিক দল, এটা ইলেকশন হচ্ছে রাজনৈতিক দলের একটা পার্ট। রাজনীতি হচ্ছে দেশকে বোঝা, জনগণকে বোঝা, সমাজনীতি বোঝা, অর্থনীতি বোঝা, পলিটিক্যাল সায়েন্সটাকে বোঝা। এবং এটা উনি এত বছর এখানে ছিলেন না, তো উনি অকস্মাৎ আইসা গেলে উনি দেশ চালাতে পারবেন না। হ্যাঁ। সুতরাং ওনার এই এখনই দেশে আইসা বুঝতে হবে। আর দ্বিতীয়ত, এখন ওনার বাবার আমলে বা মার আমলে যে বৃদ্ধ যে নেতারা ছিল এরা সবাই 80-র ঊর্ধ্ব হয়ে গেছে সব। হুম। এখন তাদেরকে দিয়ে টিম গঠন করে দেশ চালাতে পারবেন না। তো ওনার উচিত এখনই আসা, তার কন্টেম্পোরারি গুড পলিটিশিয়ান, গুড ব্যাকগ্রাউন্ড পলিটিশিয়ান পিক আপ করা, টিম পিক আপ করা, টিম বিল্ড করা। এটা কিন্তু একদিনে সম্ভব না। হঠাৎ আইসা ইলেকশনের আগে 2 মাস আগে আইসা পারবে না এটা। ওনার উচিত টিম বিল্ড করা। টিম বিল্ড করতে গেলে আপনার লোকজনের সাথে মিশতে হবে, জানতে হবে, এবং তার কন্টেম্পোরারি লোকজনকে পিক করে কাজ করা। সুতরাং আমার কাছে মনে হয় না এটা উনি কেন আসতেছেন না, ওনার আশাটা উপর অনেক কিছুই নির্ভর করতেছে। আসাটা জরুরি, আসাটা দরকারও। আশাটা জরুরি। এখন কেউ বলতেছে যে অ্যাসাসিনেশনের ভয় বা এই ভয়, কিন্তু এটা আমার মনে হয় না। ওনারা যেহেতু এখন এই সরকার ওনাদের ফেভারই আছে, আমার মনে হয় নিরাপত্তাটা, আমার মনে হয় নিরাপত্তার রিস্ক তো নিতেই হবে। এবং নিরাপত্তা দেওয়ার মতন যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য বা আমাদের দেশে আছে। আমার মনে হয় না এটা কোনো একটা সমস্যা হবে। সম্পূর্ণই একমত যে আসলে সিকিউরিটি থ্রেটটাকে যত বড় করে দেখানো হচ্ছে তত বড় না। হুম, তারপরে আমরা, আমার তরফ থেকে আরেকটি প্রশ্নই আছে, মানে যেহেতু আমরা সিটি কর্পোরেশনেও তো ইলেকশন হবে, হ্যাঁ। তো হ্যাঁ, আমরা দেখি যে ডানপন্থী, ডানপন্থী বলতে আমি বলতেছি রিলিজিয়াস বেসড যেসব পার্টিগুলা, জামাতে হুম, ইসলামী, even, আমি আমার এলাকায় একটু ঘোরাফেরা করে দেখা যায় চরমোনাই কিন্তু সারপ্রাইজিংলি স্ট্রং। আচ্ছা, হ্যাঁ, তাদের বেশ কিছু সমর্থক তাদের আছে, তাদের একদম মানে আমরা যেরকম গুরুত্ব দিতাম না এই ছোটখাটো ব্যবসায়ী ট্যাবসায়ী, এরা হুম, এদের, হুম, এরা যত বড় লোক না, কিন্তু একটা ফাইটিং ফোর্স কিন্তু তাদেরও আছে। তো হুম, এটা একটা উত্থান আমরা দেখেছি গত 14 মাস ধরে। হুম, তারাও তো সিটি কর্পোরেশনের হয়তো মেয়রাল ক্যান্ডিডেট, তারাও ফাইট করবে, এবং কিছু কিছু কাউন্সিলর তো তাদের ভিতর থেকে হতেই পারে। হুম, কারণ তারা উপনির্বাচন গুলোতে আওয়ামী লীগ আমলেও বেশ ভালো করছে, জামাতে হুম, ইসলামী দল। তো তখন একটা সেকুলার এন্টিটি, আবার একটা হুম, শরিয়া শাসন চান এমন একটা হুম, এন্টিটি, এরা কিভাবে হুম। একসাথে কাজ করবে? আমি মনে করি যেটা একটা হচ্ছে, যদি এই জামাত এবং ইসলামিক দলগুলি, শরিয়া দলগুলি যদি চেয়ার বেশি পেয়ে যায় এবং ক্ষমতা ক্ষমতা গ্রহণ করলে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যেতে পারে আমার কাছে মনে হয়।
এবং এটা একটা ডিজাস্টারের পর্যায়ে চলে যাবে, একটা সংঘাতমূলক পর্যায়ে চলে যাবে। কারণ হচ্ছে আপনার যদি ধরেন জামাত যদি তার অঙ্গ সংগঠন নিয়ে যদি সরকার গঠন করে ফেলে, তাহলে আমার কাছে মনে হয় বিএনপি তো জামাতের সাথে ফাইট করবে না, এই ক্ষেত্রে আওয়ামী লীগরে ছেড়ে দিতে পারে। হম এই ক্ষেত্রে একটা সংঘাতময় অবস্থা তৈরি হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের ঢাকার বিষয়টা হচ্ছে মহিলা ভোটের সংখ্যা কিন্তু ঢাকা শহরে অনেক। হম এখন আমার কাছে মনে হয় না ঢাকা শহরের মহিলারা এই ধর্মীয় দলগুলিরে ইলেকশনে ভোট দিবে। এটা ডাকসুর ইলেকশনটা অন্য জিনিস, ছাত্রদের মধ্যে আলাদা বন্ধুত্ব থাকে, ফ্রেন্ডশিপ থাকে, তারা সবাই সবাই চিনে ক্যাম্পেইন করছে, সেটা অন্য জিনিস। কিন্তু যদি আপনার আমার এলাকায় যদি এই, আপনার ধর্মীয় চিন্তা যাতে যুক্ত যদি লোক যদি মেয়র ইলেকশনে দাঁড়ায়, তাহলে আমার কাছে মনে হয় না ঢাকা শহরের মহিলারা এরা সবাই এখন খুবই শিক্ষিত এবং ওমেন ফ্রিডমের কথা বলে, তারা ভোট দিবে। এটা 50% ভোটার তো তাদের পক্ষে নাই এখানে। ইভেন আপনার এই হিজাবি বা নেকাবি মহিলাদের অনেকে কিন্তু চান না। হ্যাঁ, তারা হয়তো সামাজিক কারণে হিজাব বা নিকাব ধারণ করেন, ওনারাও যে একেবারে সমর্থক এটাও বলা যায় না আসলে। হিজাব তো একটা পরে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আকর্ষণ আছে আপনার। এর কথা আছে যে যখন ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল, তখন হিজাবের বিক্রি বেড়ে গেছিল। হম হিজাবের বিক্রি বেড়ে গেছিল। আর হিজাব অনেকে পরে কিছুটা রোমান্টিকনেস দিয়ে পরে, অন্যরা পড়তেছে বলে বলে। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে পরে। সুতরাং যে মহিলা হিজাব পরে সে যে জামাতের ভক্ত হয়ে যাবে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, হিজাব একটা স্টাইলের মতন হয়ে গেছে অনেকে। হম সেটা মানে হিজাব দিয়ে আপনি ভোট কাউন্ট করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে জামাতে এবং শিবিরের তাদের যে স্ত্রীরা আছে এবং তাদের ছেলেমেয়েরা আছে, তারা হিজাব পরে এবং তারা ভোট দিবে। কারণ তাদের একটা নারী, তাদের যারা একটা হলো যে জনগণ থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন, জনগণ থেকে ছিল। জামাত 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 হাট করলি জামাত করে এবং তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, ওয়াইফ, স্ত্রী বা মেয়েরা সবাই জামাত করে, ওইটাই। কিন্তু এটা তো সংখ্যা তো খুব কম। তো আপনার জনগণ যদি বলে, সাধারণ জনগণ বলেন, যেটা আমার কাছে মনে হয় না তবে এটা হয়। বাড়ছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কিছুটা বলছি। বাড়ছে এটা আপনার এই যে নিষিদ্ধ করে রাখা, আমি বললাম যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের দুর্বলতা না আকর্ষণ বেড়ে যায়। আপনি আওয়ামী লীগের এখন নিষিদ্ধ করে রাখেন, 2 বছর রাখেন, 3 বছর রাখেন, মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। সুতরাং একটা নিষিদ্ধ জিনিসের প্রতি, নিষিদ্ধ করলে জিনিসটার প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে যায় মানুষের। সুতরাং জামাতে এত বছর নিষিদ্ধ করে রেখে কিছু লোকের আগ্রহ বাড়াই দিচ্ছে। হ্যাঁ, এখন আওয়ামী লীগের হয়তো নিষিদ্ধ করে হয়তো আওয়ামী লীগ এটাই তাদের একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে রাস্তায় এসে বলা। সেটা সেটা হইতে পারে একটা। হম আরেকটা আমি বলতেছি, মেয়র ইলেকশনে যেহেতু মিডিয়া হাউস গুলি আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে, সুতরাং আমার কাছে মনে হয় নন পলিটিক্যাল পার্সনও এই লাইমলাইটে আসতে পারে যদি এই মিডিয়া প্ল্যাটফর্মটা যদি ইউজ করতে যায়। যেমন ধরেন যারা ইউটিউবাররা এই আওয়ামী লীগের আমলে দেশের বাইরের থেকে যে এত জনপ্রিয় হয়ে গেছে, আমি দেখলাম যে কারোর কারোর তো মিলিয়নস অফ সাবস্ক্রাইবার আছে, 3 মিলিয়ন হয়ে গেছে, 4 মিলিয়ন হয়ে গেছে। হম তখন 4 মিলিয়ন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি সে বাইরের থেকে করতে পারে, তো ঢাকাতে বসে সে করতে পারবে না? করা আপনি উচিত। যদি ধরেন আপনি যদি ধরেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি, তিনি আপনার প্রেসিডেন্ট ইউক্রেনে হইলেন কি? হি ওয়াজ এ ক্লাউন, সে তো ক্লাউন ছিল। তিনি টেলিভিশনে আইসা ইউক্রেনের প্রেসিডেন্টকে ব্যঙ্গ করতেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট যেভাবে বসে, যেভাবে কথা বলে, উনি ব্যঙ্গ করে এভাবে কথা বলতেন। ওই ব্যঙ্গ করতে করতে উনি প্রেসিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আমার কাছে মনে হয় আহ, আমাদের এই ঢাকা শহরের সবার হাতে মোবাইল ফোন আছে, সবারই ইন্টারনেট আছে। মিডিয়া হাউস গুলিকে ই করে আমার মনে হয়
মেয়র ইলেকশনের চিন্তাশীল লোকদের এদিকে মনোযোগ দেওয়া উচিত, ইস্যুগুলি কথা বলা উচিত। এবং ঢাকা শহরে ভোট কারচুপি হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অন্যান্য শহরের থেকে কম। হম এবং এটা রিস্কিও অলসো। সুতরাং আমার কাছে মনে হয় আমাদের লোকজন এখন এগিয়ে আসা উচিত। আমাদের পলিটিশিয়ানদের ভিতরে খুব একটা মিডিয়া, মানে কি বলে, এই যে ইন্টারনেট স্যাভি লোক কিন্তু কম। আমি দেখতেছি যে জামাতের লোকজন আরো ভালো, মানে স্পেশালি শিবির, এরা ইন্টারনেটের মানে যেভাবে আপনি অ্যাবিউজ বলতে পারেন বা ব্যবহার বলতে পারেন, যাই বলেন, তারা আরো আরো এফিশিয়েন্টলি করে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটে সাইবার সাইবার ফোর্স তারা ডেভেলপ করে ফেলছে। আপনারা জানেন যে শিবিরের কর্মী পিক করা হয় একেবারে স্কুল লেভেল থেকে। তো আমি যখন স্কুলে পড়তাম, আমরা দেখলাম যে বাল্যকাল থেকে আমরা দেখতাম যে শিবিরের একটু বড় ভাই যারা আছেন তারা এসা ক্লাস 5, 6, 7 এর ছাত্রদের একটা ম্যাগাজিন দেয়, একটা বই দেয়, খাতা দেয়, বিভিন্ন ধরনের আগ্রহ করে। এটার মাধ্যমে তারা এভাবে তুলে তুলে নিয়ে আসছে। তো এখন যারা শিবিরের 20-25 বছরের ছেলে মেয়ে আছে, তারা তো খুবই হার্ড কোর এবং তারা ইন্টারনেটে বসে খুব ডেডিকেশন দেখতেছে। এবং আমি দেখতেছি যারা আমাদের যে বন্ধুরা ফেসবুকে ভাইরাল, সেই বন্ধুদের ওয়ালে এসে শিবির কর্মীরা বিভিন্ন ধরনের পোস্ট দিতেছে। হম সেদিকে তারা খুব অর্গানাইজ। শুধু তাই না, তারা দেশের বাইরেও জামাতের খুব অ্যাক্টিভ, এবং শোনা যায় তারা লবিস্ট নিয়োগ করেছে এবং লবি, সেদিক দিয়ে তারা খুব ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতেছে। এদিক দিয়ে আপনি যদি বিএনপির কথা বলেন, বিএনপি খুব স্ক্যাটার, আর নট অর্গানাইজ, সে খুব আনঅর্গানাইজ হিসাবে আছে, আনঅর্গানাইজ। এই জন্য আমি বলতেছিলাম যে আমার মনে হয় সামহাও বিএনপিতে এখনো লিডারশিপ ক্রাইসিস আছে। হম যে 4-5 জনকে আপনারা প্রতিদিন দেখতেছেন, তাদের উপর নির্ভর করলে বিএনপি আগাতে পারবেন না। বিএনপির এই জন্য তারেক জিয়ার এসে নিউ লিডারশিপ ক্রিয়েট করতে হবে, বেসড অন টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, এবং মানুষের কাছে যাওয়া এবং প্রবলেম গুলি বোঝা, ঢাকা শহরটাকে ভালো মতো স্টাডি করা, বাংলাদেশটাকে ভালো মতো স্টাডি করা। আপনি বাংলাদেশের কোথায় কি সমস্যা, শহর সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন না। এখন আপনার শিবির বলেন, জামাত বলেন, এটা কিন্তু আমাদের বাম রাজনীতিতে ছিল। যদি শিবিরের যে পড়াশোনার মাধ্যমে রাজনীতি করা, এইগুলি কিন্তু আগে বাম রাজনীতি দল, জাসদ, ছাত্র ইউনিয়নরা করতো একসময়, ছাত্র ইউনিয়নরা করতো, স্টাডি সার্কেল তাদের ছিল। এবং জানা যায় যে এই স্টাডি সার্কেলটা ওদেরই রেপ্লিকেশন, একদম ওদের, এক্স্যাক্টলি। হ্যাঁ ওদেরই রেপ্লিকেশন। সুতরাং বামদের বামদের একটা কন্ট্রিবিউশন আছে শিবির আর জামাতের রাইজ করা। কিন্তু বাংলাদেশ তো আজকের বাংলাদেশ না। আমার মনে হয় এই ঢাকা শহরকে নিয়ে স্টাডি করার সুযোগ আছে, এবং আমার মনে হয় এটা রেজাল্ট ভালো হবে। আচ্ছা শুরু আমরা বেশ কথাবার্তা বললাম। তো আমরা বলা হচ্ছে শেষ করার সময় এসে গেছে। তা আপনি আচ্ছা, কিছু কনক্লুড যদি দেন সার্বিক পরিস্থিতির উপরে দেশে, এবং এবং সিটি কর্পোরেশন দায়িত্ব শুরু করেও আমরা শেষ করে দিচ্ছি। যেহেতু আজকে আলোচনা সিটি কর্পোরেশন নিয়ে, সেহেতু আমার রিকমেন্ড থাকবে যে আমার মনে হয় ঢাকা শহরের মেয়র থাকবেন একজন, এবং ঢাকা শহরটা সেক্টর ওয়াইজ ভাগ করা উচিত, 5টা কি সেক্টর ওয়াইজ ভাগ করা উচিত, এবং প্রতিটা সেক্টরের জন্য একটা করে মেয়র দেওয়া উচিত, ওই সেক্টরের মেয়র। যেমন সেক্টর 6-এর জন্য, সেক্টর 1-এর জন্য, 2-এর জন্য আলাদা মেয়র থাকা উচিত। এবং কাউন্সিলর, হ্যাঁ, এবং কাউন্সিলর আপনার আপাতত কাউন্সিলর আমার মনে হয় টেকনোক্র্যাটদেরকে নেওয়া উচিত আপাতত। কারণ হচ্ছে এই এত বছর খালি আমি পাড়ার যে সবচেয়ে বড় মাস্তান কাউন্সিলর, যে মাদক ব্যবসা করে, যে ফেন্সিডিলের ব্যবসা করে, হম হ্যাঁ, যে মাস্তানি করতে পারে, চর ঘুষি মারতে পারে, দেখা গেছে অনেক 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 কাউন্সিলর এই ধরনের সন্ত্রাসী কাজ করতো। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় নগরের এক্সপার্ট, তিনি নগরের অ্যাক্টিভিস্ট,
নগর নিয়ে কাজ করে, যেমন ধরেন নদী নিয়ে, লেক নিয়ে, নিরাপত্তা নিয়ে কাজ করে, তাদেরকে আপাতত করে একটা পরিবেশ তৈরি করা উচিত। এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা আর কি, শহরটাকে, ঢাকা শহরটাকে সাজানো। ঠিক আছে শুভ্র ভাই, আচ্ছা, আপনার সাথে কথা বলা সবসময় খুবই আনন্দদায়ক একটা এক্সপিরিয়েন্স। ইটস অলওয়েজ আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, এবং থ্যাংক ইউ। জানা যায়, এবং আমাদের ইন্টারাকশনের মাধ্যমে আমরা যারা যারা ভিউয়ার্স আছেন ওনারাও হুম, চিন্তার পাবেন বলে আমরা বিশ্বাস করি। তো আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। খোদা হাফেজ, ধন্যবাদ।